আধ ঘন্টার মধ্যে আমার গাড়ি চাই, নয়তো তোদের সব কয়টাকে আমি দেখে নিব। ফারিস মাহমুদের সাথে বেইমানের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তোরা হয়তো ভুলে গেছিস। আমায় শুধু ফিরতে দে। অন্ধকার রুমে বলিষ্ঠ এক পুরুষকে নিজ চেম্বারে দেখতে চমকে উঠল আদ্রিতা। যাবে তার আগে বলিষ্ঠ পুরুষটি দৌড়ে এসে তার মুখ চেপে ধরল, তীক্ষ্ণ স্বরে শুধালো। হুশ, শব্দ না, ভয় নেই। আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমাকে অল্প কিছুক্ষণ সহ্য করুন, আমি একটু পরই চলে যাব। আদ্রিতার চোখ বড় বড় করে তাকিয়ে রইল পুরুষটির কুসকুসে কালো চোখ জোড়ার দিকে। তার হাতে জ্বলতে থাকা মোবাইলটা উল্টে পড়ে গেল নিচে। আগন্তুক পুরুষটি মুহূর্তের মধ্যে তার গলায় একটা ছুরি ধরে বলল। যা বলছি তাই করুন, নয়তো। আদিতা ভয়ে ভয়ে ঢুক গেল, কাঁপা কাঁপা স্বরে বলল, কি করতে হবে? আগন্তুক পুলিশটি তাকে কিছু বলল। পুরো হসপিটালে লোডশেডিং হচ্ছে। রাত তখন প্রায় 3টে ছাড়িয়ে, প্রায় মানুষের ঘুমে বিভোর। আদিতার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আচমকা কোথা থেকে কি হচ্ছে তার সাথে কিছুই বুঝতে পারছে না। কিছু মানুষের পদধ্বনি শোনা গেল। আদিতা ভয়ার্থক চেহারা নিয়ে সামনে তাকালো। এক লোক তার মুখের উপর নিভু নিভু আলো থাকা টর্চ লাইট মারল। আদিতা চোখ বন্ধ করে নিল। এতে স্বাভাবিক গলায় বলল। আপনারা কারা? পরপর 5জন পুরুষ আর একটা মহিলা ঢুকলো রুমে। একজন খুব ক্ষিপ্ত হয়ে বলল। আমরা কারা তা পরে বলছি, আগে বলুন এখানে কি কেউ এসেছে? আদিতা কি বলবে বুঝতে পারছে না। তার পিছনে পিঠে ছুরি দিয়ে বসে আছে আগন্তুক পুরুষটি। আদিতা স্বাভাবিকভাবেই বলল। না তো। আপনি শিওর? জি, আমি অনেকক্ষণ থেকেই এখানে আছি। এখানে কেউ আসেনি। লোকটা মেনে নিল, বলল, ঠিক আছে, বিভ্রান্ত করার জন্য দুঃখিত। ইটস ওকে, কিন্তু আপনারা কারা বললেন না তো? একজন বলতে নিল। মহিলাটি বলল, এটা হসপিটাল স্যার, বিভ্রান্ত করা ঠিক হবে না, পেশেন্টরা ঘাবড়ে যেতে পারে। লোকটি শুনল, মৃদু স্বরে বলল। লোকগুলো চলে গেল। হাদিরদা থ মেরে বসে রইল। প্রায় আধ ঘন্টা পর্যন্ত তারা দুজন এভাবেই বসে। পরিবেশ তখন শান্ত। আচমকা মেঘ কেঁপে বর্ষণ শুরু হলো। ফারিস তার পকেট থেকে ফোনটা বের করলো, কল করে বিশ্রী ভাষায় বলল। আধ ঘন্টার মধ্যে আমার গাড়ি চাই, নয়তো তোদের সব কয়টাকে আমি দেখে নিব। ফারিস মাহমুদের সাথে বেইমানের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তোরা হয়তো ভুলে গেছিস। আমায় শুধু ফিরতে দে। অপর প্রান্তের ব্যক্তিটি ফারিসের কথা শুনেই ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল। আসছি ভাই, আসছি। ফোনটা কাটলো ফারিস। রাগে তার পুরো শরীর কাঁপছে। আদ্রিতা তখনও স্বাভাবিক হয়নি। সে চুপচাপ বসেছিল চেয়ারে। ফারিস এক প্রকার ভুলেই গিয়েছিল সে কোনো মেয়ের পিঠে ছুরি ধরে আছে। হঠাৎ হুঁশ আসলো ফারিসের। সঙ্গে সঙ্গে সে ছেড়ে দিল আদ্রিতাকে। আদ্রিতারও হুঁশ আসলো, দ্রুত চেয়ার থেকে সরে উঠে দাঁড়ালো। ফারিস কর্নার থেকে বের হলো। আদ্রিতা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে ফারিসের মুখশ্রীর দিকে। যদিও অন্ধকারে তেমন কিছুই দেখা যাচ্ছে না। হন্তদন্ত হয়ে মোমবাতি খুঁজলো আদ্রিতা, কারণ নিচে পড়ে তার ফোনটা বন্ধ হয়ে গেছে। হসপিটালের লোডশেডিংয়ের বিষয়টা দুদিন যাবৎ হচ্ছে। তার রুমে জেনারেটরের কাজ করছে না। আদ্রিতা দ্রুত ড্রয়ার থেকে মোমবাতি বের করলো। এরপর খুঁজতেছিল লাইটার। দ্রুত আলো চাই তার। ফারিস তার পকেট থেকে লাইটার বের করে জ্বালালো। মেয়েটা যে হন্তদন্ত হয়ে ভয়ে দৌড়াচ্ছে তা বেশ বুঝতে পারছে ফারিস। আদিতা লাইটারের আলো দেখতেই এক জায়গায় দাঁড়ালো। তখন এই লাইটারের আলোতে দেখতে পেল সেই পুরুষটির মুখশ্রী। মাথায় ছাটকা চুল, উজ্জ্বল শ্যামবরণের অধিকারী পুরুষটির বড় বড় চোখ, চোখের মনির অর্ধাধিক কালো, গাল ভর্তি চাপা দাড়ি, চোখের পাশে কাটা দাগ, গায়ে কালো জ্যাকেট জড়ানো। সে বসে আদিতার রুমের দেওয়ালে পিঠ ঠেকিয়ে। আদিতার হাত কাঁপছে। এভাবে হুট করে একটা পুরুষ গায়ে কালো জ্যাকেট জড়ানো। সে বসে আদিতার রুমের দেওয়ালে পিঠ ঠেকিয়ে। আদিতার হাত কাঁপছে। এভাবে হুট করে একটা পুরুষ তার চেম্বারে ঢুকে গলায় ছুরি ধরবে তা ভাবতেই পারেনি। ফারিসের চোখে ইশারায় ডাকলো। লাইটার তখনও জ্বলছিল তার হাতে। আদিতা কাঁপা কাঁপা হাতে তার হাতের মোমবাতিটা এগিয়ে দিল ফারিসের দিকে। ফারিস লাইটার নিয়ে মোমবাতি জ্বালালো। আদিতা মোমবাতিটা রাখলো তার রুমে থাকা টেবিলের উপর। কাউকে ডাকার চেষ্টা করতেই আদিতার দিকে না তাকিয়েই বলে উঠল। শব্দ করবেন না, এই মুহূর্তে শব্দ চাচ্ছি না। আদিতা দাঁড়িয়ে পড়ল, চুপচাপ, আর কাউকে ডাকার সাহস পেল না। ফারিস পকেট থেকে এবার বের করলো একটা সিগারেট।
সেটাকে লাইটারের সাহায্যে জ্বালিয়ে মুখে দিয়ে ধোঁয়া উড়ালো। আদিতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল ফারিসের দিকে। ফারিস আবার দৃষ্টি রাখলো মেয়েটার দিকে। গায়ে ডাক্তারি পোশাক পরে মেয়েটা কাঁপছে। ফারিসের খুব মজা লাগছে। তার জায়গায় অন্য কেউ থাকলে হাসতো, কিন্তু সে হাসছে না, কারণ ফারিস সহজে হাসে না। ফারিসের এবার বিরক্ত লাগছে। সে আরেকবার সিগারেটে ফু দিয়ে ধমক দিয়ে বলল, এত ভয় পাওয়ার কি আছে? আমি কি আপনাকে মেরেছি? আদ্রিতা স্থির হয়ে দাঁড়ালো, তাও তার হাত কাঁপছে। সে কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করলো। কে আপনি? ফারিস জবাব দেয় না। আদ্রিতা আবারও প্রশ্ন করে। এখানে কি করতে এসেছেন? এবার মুখ খুলল ফারিস, বলল, কিছুই তো করতে আসিনি, দেখছেন না চুপচাপ বসে আছি। লোকগুলো কারা ছিল? বললই তো, কেউ না। যাচ্ছেন না কেন? গাড়ি আসুক, চলে যাব। আমার কি আপনাকে ভয় পাওয়া উচিত? ফারিস হাসলো। ফারিসের ভয়ে কাঁপছে। ওইদিকে জিজ্ঞাসাও করছে ভয় পাওয়া উচিত কিনা। ফারিস হাসি থামিয়ে উত্তর দিল, আপনার ভয় পাওয়া উচিত। আপনার ভয় পাওয়া উচিত কি না বলতে পারছি না, কিন্তু আপনি যে ভয়ে কাঁপছেন তা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আদিতা লজ্জা পেল। ভুল প্রশ্ন করার লজ্জা। আদিতা স্বাভাবিক হলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলে দুপা এগিয়ে এসে বলল, আমি মোটেও ভয় পাইনি। সে তো আচমকা নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মস্তিষ্কের ওপর দিয়ে যাচ্ছিল, বিধায় ঘাবড়ে গিয়েছিলাম একটু। ফারিস হাতে থাকা সিগারেটের লাশ টান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল। তারপর আয়েসি করে বসে বলল, ও আচ্ছা, বুঝেছি। আদিতা থরথর করে বলল। কি বুঝেছেন শুনি? জবাব দেয় না ফারিস। এত কথা সহ্য হচ্ছে না, শরীরে যন্ত্রণা হচ্ছে। ফারিসটা জ্যাকেটটা খুললো। সঙ্গে সঙ্গে আদিতা আবারও দুপা পিছিয়ে গিয়ে কাপা কাপা সরে বলল। আপনি জ্যাকেট খুলছেন কেন? ফারিস নিরুত্তর। ফারিসটা জ্যাকেটটা খুলে পিছনে টি শার্টের উপর দিয়ে পিঠে হাত দিল। জ্বলে উঠল বোধ হয়। হাতটা সামনে আনতেই দেখলো ফারিস রক্ত। ফারিসের হাতে রক্ত দেখে আদ্রিতা দ্রুত দৌড়ে আসলো। আচমকা হাত ধরে বসলো। ফারিসের চিন্তিত স্বরে বলল, রক্ত? আপনি কি আহত? ফারিস জবাব দেয় না। বিরক্ত লাগছে আদ্রিতার। এ ছেলে প্রশ্নের জবাব কেন দেয় না। আদ্রিতা বিরক্তি নিয়েই বলল। কথার উত্তর দিচ্ছেন না কেন? ফারিস স্ত্রী দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকিয়ে পড়ল। পানি আছে? আদ্রিতা এবার এক ঝলক ফারিসকে দেখে বলল, আছে। নিয়ে আসুন তাহলে। আদিতে দেরি না করে টেবিলের উপর থাকা বোতলটা নিয়ে গ্লাস ভরে পানি নিয়ে এসে ফারিসের হাতে দিল। ফারিস নিল। পানি না খেয়ে তার রক্তে ভেজা হাতটা ধুলো। তীক্ষ্ণ স্বরে বলল, ফারিস আহত হয় না। এটা কেমন কথা? আপনার শরীর দিয়ে রক্ত ঝরছে আর আপনি বলছেন ফারিস আহত হয় না। ফারিস হাসলো। খুবই নিদারুণ দেখালো সেই হাসি। আমি কে এটা আপনি জানলে বোধহয় আপনিও আমায় আঘাত করতেন। আদিতা কথাটা বেশ গুরুত্ব দিল না। দ্রুত ডাক্তারি সরঞ্জাম রাখার বস্তা নিয়ে বসলো ফারিসের পাশে। বলল, আপনি কে এটা আমার জানার প্রয়োজন নেই। আমি একজন ডক্টর, আর আমার দায়িত্ব আহত মানুষদের সেবা করা। আপনি উল্টো দিক ঘুরুন, আমি আপনার চিকিৎসা করব। ফারিস অনেকক্ষণ তাকিয়ে থাকে আদিতার মুখশ্রীর দিকে। শক্ত কণ্ঠে বলে, দরকার নেই, ফারিস কারো সেবা নেয় না। অদ্ভুত তো, শুয়ে পড়ুন দ্রুত। ফারিস বসে রয়। আদিতার এবার রাগ ওঠে। সে নিজেই ঘোরাতে নেয় ফারিসকে। ফারিস রাগান্বিত স্বরে বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। চুপ থাকুন তো, কথা বেশি বলেন। যখন কথা বলার প্রয়োজন তখন চুপ থাকেন, আর যখন কথা বলার প্রয়োজন নেই তখন বেশি বেশি বলেন। আহত হয়ে ভুল করে হলেও যখন ডাক্তারের কাছে এসেছেন তখন সেবা তো নিতেই হবে, তাই না? ফারিস কি বলবে বুঝতে পারছে না। এই প্রথম যেন মনে হলো কারো প্রশ্নের পিঠে সে কথা বলতে পারছে না। অবাক হলো ফারিস। মেয়েটা তাকে ভয় পেয়েও কেন ভয় পাচ্ছে না। নিভু নিভু আলোতে জ্বলছে মোমবাতি। অন্ধকারে প্রায় ভরপুর চারপাশ। ফারিস ক্ষিপ্ত মেজাজে বলল, আমায় একদম স্পর্শ করবেন না। আশ্চর্য তো। স্পর্শ না করলে সেবা করব কি করে? আপনি মেয়ে বহুত ভেজাল করছেন। বলছি তো ফারিস কারো সেবা নেয় না। এমন উদ্ভট লজিক আপনার কাছেই রাখুন। ফারিস তাও শুনল না। সে বসা থেকে উঠে দাঁড়ালো। আদিতাও উঠে এগিয়ে গেল তার দিকে। রাগে রাগে চেহারা নিয়ে বলল, আপনি এমন বাচ্চাদের মতো করছেন কেন শুনি? আপনি আমার কথা শুনছেন না কেন?
আদ্রিতা এক জায়গায় দাঁড়িয়ে পড়ল, চিন্তিত স্বরে বলল, কেন বুঝছেন না? এভাবে থাকলে আপনার ক্ষতস্থানটায় আরও সমস্যা হবে, ইনফেকশন হবে। প্লিজ আমার কথাটা শুনুন। দেখুন, আমার চিকিৎসা পছন্দ নয়, প্লিজ এভাবে বলবেন না। রোগ হলে চিকিৎসা করতে হয়, আমার কথা মানুন, নয়তো সমস্যা হবে, কষ্ট পাবেন অনেক। আদিতার শেষ কথাটা এমনভাবে বলল যে ফারিস না চেয়েও আর বারণ করতে পারল না। নীরব স্বরে বলল, ঠিক আছে। আদিতা খুশি হলো। ফারিস আস্তে আস্তে বসে পড়ল সামনের চেয়ারে। আদ্রিতা বলল, টি শার্ট খুলুন। ফারিস অদ্ভুত দৃষ্টি নিয়ে আদিতার দিকে তাকিয়ে পড়ল। খুলতেই হবে। জি, না খুললে চিকিৎসা করব কি করে? না, আমার সমস্যা নেই, কিন্তু তখন জ্যাকেট খুলেছিলাম বলে কেউ একজন ঘাবড়ে গেছিল। আদিতা আবারও লজ্জা পেল। না, এই ছেলে তাকে বারবার লজ্জা ফেলার জন্য এসব বলছে। আদিতা মাথা নিচু করে বলল। তখন তো থামিয়ে দিল ফারিস, বলল, থাক, বলতে হবে না। আদ্রিতা থেমে গেল। ফারিস তার টি শার্ট খুলল। আদ্রিতা দেখলো পিঠে বেশ জখম হয়েছে। আদ্রিতা তার হাতের বাঁ দিকটা দেখিয়ে বলল। ওইখানে বেড আছে, আসুন আমার সাথে। ফারিসের বিরক্ত লাগলো, কিন্তু তাও কিছু বলল না। চুপচাপ উঠে দাঁড়ালো, হেঁটে গেল বেডের কাছে। আদ্রিতা তার হাতের মোমবাতিটা এক সাইডে রেখে বলল। এখন উল্টো হয়ে শুয়ে পড়ুন। ফারিস বিরক্ত দৃষ্টি নিয়ে তাকালো আদ্রিতার দিকে। আদ্রিতা ফারিসের দৃষ্টিটাকে পুরোপুরি উপেক্ষা করে বলল। শুয়ে পড়ুন দ্রুত। ফারিস চেয়েও কিছু বলতে পারল না, শুয়ে পড়ল। বলল, আচ্ছা, আপনি সত্যি ডাক্তার তো, নাকি আবার ভুল চিকিৎসা করে আমাকে মারার প্ল্যান করেছেন? আদিতা ডাক্তারি বক্সটা খুলে তুলো বের করে আস্তে আস্তে ক্ষত জায়গাটা পরিষ্কার করতে লাগলো। একটা লম্বা আকৃতি ক্ষত হয়েছে পিঠে। মনে হচ্ছে কেউ দা বটি বা বড় ধারালো ছুরি দিয়ে পিঠে বাড়ি দিয়েছে। ফারিস আবারও বলল। আপনি কিন্তু কোনো উত্তর দিলেন না। আপনি সত্যি ডাক্তার তো? আমার পোশাক দেখে কি আমাকে ডক্টর মনে হয় না? পোশাক পরলেই ডাক্তার হয় নাকি? রাত 3টে বাজে, কোন সুখে আমি অন্যের চেম্বারে ডাক্তারি পোশাক পরে বসে থাকবো বলুন তো? ফারিস দ্বিধাহীন ভঙ্গিতে বলল। তাও ঠিক। জি, তা ক্ষতটা কি করে লাগলো? আপনায় বলতে চাচ্ছি না। আদিতা আরও একবার প্রশ্ন করলো। লোকগুলো কারা ছিল? কি জানি, এদেশেরই কেউ হবে হয়তো। ভয়ঙ্কর কি তারা ছিল, নাকি আপনি ছিলেন? কেউ একজন হবে, জানা নেই। তাদের দেখে তো পুলিশ টাইপ লাগলো। চুরি ডাকাতি করেছিলেন নাকি? হুম হুম। আমায় দেখে তা মনে হয়? না, হওয়ার মতো তো কোনো কারণ দেখছি না। বলে আমি চোর ডাকাত নই, কিন্তু তার চেয়েও বড় কিছু। আদ্রিতা কিছু বলল না। ছেলেটা যে তেরা এই বিষয়ে তার কোনো সন্দেহই নেই, কিন্তু কোনো অপরাধী বলে মনে হচ্ছে না। ডক্টর আদ্রিতার পুরো নাম ওয়াজিহা আদ্রিতা। সে ঢাকার একটা সরকারি হসপিটালের কর্মকর্তা আছে। পরিবারে বাবা মা আর ছোট ভাই আছে, তারা বর্তমানে বাড়িতে নেই। আদ্রিতার মামাতো ভাইয়ের ছেলে আকিকায় গেছে। আদ্রিতাকেও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আদ্রিতার সময় হবে না বলে আর যায়নি। বাড়িতে কেউ ছিল না বিদায় আজ বাড়ি যাওয়ার তেমন তাড়া ছিল না আদ্রিতার। তাই পেশেন্ট দেখা শেষ করে রাউন্ড থেকে ঘুরে এসে চুপচাপ নিজ চেম্বারে বসেছিল অনেকক্ষণ। কখন রাত 3টা বেজে গেল টেরই পায়নি। হঠাৎ লোকশরীন হয়। আদিতা তার সাইলেন্ট করে রাখা ফোনটা খুঁজে কিছুক্ষণের মাঝে ফোনটা পেয়েও যায়। ফোনটা অন করে লাইটটা জ্বালাতেই সেই মুহূর্তে রুমে এসে হাজির হলো ফারিস। তাকে দেখেই ঘাবড়ে যায় আদিতা। এরপর কত কি ঘটে গেল তার সাথে। আদ্রিতা পরপর কথাগুলো ভেবেই তাকালো ফারিসের ক্ষতর দিকে। অনেকটাই কেটে গেছে, সেলাই লাগাতে হবে। ক্ষতটা জোড়া লাগানোর জন্য সেলাই করতে হবে। আপনি একটু বসুন, আমি যন্ত্রপাতি আর ইঞ্জেকশন নিয়েই আসি, একটু অপেক্ষা করুন। ফারিস তৎক্ষণাৎ উঠে বসলো, টি শার্টটা গায়ে জড়িয়ে জ্যাকেটটা গায়ে দিল। বলল, ও সব সেলাই ফেলাইলের আমার প্রয়োজন নেই, আমায় এখন যেতে হবে। শুনুন, আমায় আর মনে রাখবেন না, এতে বিপদ আপনারই হবে। কথাটা বলে উঠে দাঁড়ালো ফারিস। তার গাড়ি চলে এসেছে। আদ্রিতা বলল। ক্ষতটা এভাবে রেখে দিলে আপনার খুব কষ্ট হবে। ফারিস আবার হাসে, বলে, এসব কষ্ট ফষ্ট হারিসের হয় না, আমি ঠিক আছি।
ফারিস বেড থেকে নেমে সামনে যেতে লাগলো। একটু দূরে গিয়ে আবারও দাঁড়িয়ে আদ্রিতাকে উদ্দেশ্য করে বলল, আর একটা কথা, এভাবে রাত জেগে চেম্বারে বসে থাকবেন না। ফারিস কাউকে ধন্যবাদ দেয় না, তাই আপনাকেও দিলাম না। তবে সাহায্য করেছেন, এটা মনে রাখবো আমি। কিন্তু আপনি আমায় মনে রাখেন না, বিপদ হবে আপনার। গুড বাই, আমাদের আর দেখা না হোক। ভালো থাকবেন। ফারিস বেরিয়ে গেল। আদ্রিতা ঠাই দাঁড়িয়ে রইল। ফারিস যাওয়ার 3 মিনিটের মাথায় কারেন্ট চলে আসলো। পুরো হসপিটাল আবারও উজ্জ্বল হলো। আদ্রিতা কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে বলল, কারা ছিল ওই লোকগুলো? আর এই ছেলেটাও বা কে ছিল? কেমন যেন অদ্ভুত ছেলেটা। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলল। এবার সে বাড়ি যাবে। পুরো বিষয়টা যেন তার মাথার উপর দিয়ে গেল। ছেলেটা কি ভয়ঙ্কর কেউ ছিল, নাকি যারা খোঁজ করেছিল তারা ভয়ঙ্কর ছিল? দুটো প্রশ্ন নিয়ে আজ বাড়ি ফিরবে আদ্রিতা। আকাশ তখন একটানা অল্প কিছুক্ষণ বৃষ্টি দিয়ে থেমে গেছে। ফারিস আকাশ পানে তাকায়। হসপিটাল থেকে অনেকটা দূরে চলে এসেছে সে। আজ কেমন যেন নিজেকে অদ্ভুত অদ্ভুত লাগছে। কথায় কথায় হাসছে। এটা ভারী অদ্ভুত বিষয়। এমন হচ্ছে কেন? ফারিসের সামনে সেই মুহূর্তের গাড়ি আসলো, সঙ্গে সঙ্গে তার চোখ মুখ শক্ত হয়ে গেল। অদ্ভুত সব ভাবনা মাথা থেকে ঝরে ফেলে ভাবলো সবার আগে সেই বেঈমানকে খুঁজতে হবে, যার কারণে আজ প্রথমে তাকে পালাতে হলো, তাও কিনা পুলিশ নামক আহাম্মকের দলের থেকে। ফারিস গাড়িতে উঠে বসলো। সে বসতেই গাড়ি ছুটে গেল সেই দূরে। সকাল 10টা। লাগাতার ফোনে কল আসছে আদিতার। বারবার কল এসে কল কেটে যাচ্ছে, কিন্তু আদিতা ফোন ধরছে না, কারণ সে গভীর ঘুমে মগ্ন। হঠাৎ হুঁশ ফিরল আদ্রিতার। টেবিলের ওপর থেকে সাঁতরে ফোনটা নিল। সামনে তার 5 বন্ধু আশরাফ, মনমুন, মৃদুল, রনি আর চাঁদনি কল করেছে। তারা 5 জন একসাথে আছে। একজনের কল কেটে যেতেই আরেকজন কল করছে। শেষে গিয়ে মৃদুলের কলটা তুলতে পারল আদ্রিতা। ঘুম জড়ানো কণ্ঠেই বলল, হ্যালো। সঙ্গে সঙ্গে বিশ্রী ভাষায় একটা গালি দিয়ে রাগী কণ্ঠে বলল, এই ছেমিটি, এতক্ষণ সময় লাগে ফোন তুলতে? কতক্ষণ থেকে আমরা ফোন করছি জানিস? তৎক্ষণাৎ ঘুম উড়ে গেল আদ্রিতার। ফোনটা কান থেকে সরিয়ে নাম্বার দেখে বলল। কি হয়েছে? এবার মৃদুলে থেকে চাঁদনি ফোনটা নিয়ে বলল, তুই ঠিক আছিস তো আদু? সকাল সকাল মদ খেয়ে কল করলি নাকি? আমার আবার কি হবে? তুই নিউজ দেখিসনি? কিসের নিউজ? কাল রাতে আদিতা এবার লাফিয়ে উঠল। সকাল সকাল কি হলো এদের? আদ্রিতা তার ফোনটা দেখলো। সকাল 10টা বাজে। সঙ্গে সঙ্গে আরও যেন চমকে উঠল আদ্রিতা। এত বেলা অবধি সে ঘুমিয়েছিল? আদ্রিতা ফোনটা কানে ধরে বলল, দোস্ত, সকাল 10টা বেজে গেছে, এদিকে আমি এখনো ঘুমিয়েছিলাম। বোন, টিভি খুলে নিউজ দেখ। আদিতা বিছনা থেকে নামলো, চলে গেল সোফার রুমে। দ্রুত টিভিটা অন করে নিউজ চ্যানেল ধরালো। একজন ভদ্রমহিলা বলছেন, দেশবিরোধী এক মাফিয়াকে পুলিশ আটক করতে গিয়েও একটুর জন্য বেঁচে যায়। জানা যায় কাল শেষ রাতের দিকে কোনো এক হসপিটালে গা ঢাকা দেয় মাফিয়াটি। পরে আর খোঁজ পাওয়া যায়নি। ছেলেটির মুখ ঢাকা থাকার কারণে চেহারা দেখা যায়নি। আদ্রিতা থ মেরে সোফায় বসে পড়ল। হাত থেকে অটোমেটিক রিমোটটা পড়ে গেল। সে অদ্ভুত স্বরে বলল, তবে কি কাল রাতে ফারিস নামের ছেলেটি দেশবিরোধী মাফিয়া ছিল? চোখ বড় বড় করে টিভির পর্দার দিকে তাকিয়ে আছে আদ্রিতা। তার যেন এখনো বিশ্বাসই হচ্ছে না রাতের ওই ছেলেটি দেশবিরোধী এক মাফিয়া হবে। ছেলেটাকে দেখে তো তেমন মনে হলো না। হে, শুরুতে একটু ছেলেটাকে দেখে ভয় পেয়েছিল আদ্রিতা। তার গলায় ছুরি ধরার বিষয়টাতেও বেশ চমকে যায়, কিন্তু তার কেন যেন মনে হচ্ছিল ছেলেটা মেবি বিপদে পড়েছে। আর ওই লোকগুলো বাজে ছিল বোধহয়। কিন্তু এখন কি বের হলো? ওই লোকগুলো সত্যিই পুলিশ ছিল। ইস, তারা যদি একবার বলতো তারা পুলিশ, তাহলে চোখের ইশারা হলেও আদিতা দেখিয়ে দিত পেছনের লোকটিকে। আদিতার আফসোস হলো, আবার ভাবলো এমনটা নাও হতে পারে, অন্য কেউ তো হতে পারে। তাদের হসপিটালে ঢুকেছিল, এমনটাও তো বলেনি অন্য হসপিটালও হতে পারে। মুখ নাকি ঢাকা ছিল, কিন্তু ফারিসের মুখ তো ঢাকা ছিল না, খানিকটা বিপর্যস্ত ছিল, কিন্তু মাফিয়া টাইপে এমন কিছু মনে হয়নি। আদিতার ফোন তখন লাউড স্পিকারে। মৃদুল ওরা সবাই ছিল। অনেকক্ষণ যাবৎ হ্যালো হ্যালো করছে, কিন্তু আদিতা কিছুই বলছে না। মৃদুলের বিরক্ত লাগলো। সে একটা ধমক দিয়ে বলল, ওই হালার পোলা, হালা তুই কি আছিস নাকি ময়রা ভূত হইয়া গেছিস? সামনে পাইলে এমন বাইরামো যে জামাইয়ের নাম মনে রাখতে পারবি না। আদ্রিতার বাচ্চা।
আদিতার হুঁশ আসলো। স্তব্ধ সুরে থমথমে গলায় বলল, হুম, বল। ময়রা গেছিলি নাকি? আমারও তেমনটাই লাগছে। আদিতা আদিতার কথা শুনে সবাই চিন্তিত হলো। তবে কি তাদের ধারণাই ঠিক হলো? মাফিয়াটা কি তাদের হসপিটালে গিয়েছিল? কাল সবাই একটু ব্যস্ত থাকায় যে যার বাড়ি চলে যায়। আদিতা কাল অনেক রাত অবধি হসপিটালে ছিল, তাই তারা চিন্তিত হয়ে তাকে ফোন করে। মনমন ধীর স্বরে বলল, আমরা কি তোর বাসায় আসবো আদৌ? আদিতা আনমনে বলে উঠল। আয়। ফোন কাটলো আদ্রিতা, চেয়ে রইল টিভির পর্দার দিকে। এখনও যেন কানে বাজছে দেশ বিরোধী মাফিয়া। নিজের কক্ষে আয়নার সামনে কালো শার্টের অর্ধেক খুলে পিঠটাকে আয়নার দিকে ঘুরিয়ে ক্ষত স্থানটা দেখার চেষ্টা করলো ফারিস। অনেকটা জখম হয়েছে। তার মনে পড়লো কেউ একজন ধারালো ছুরি দিয়ে তার পিঠে খুব গভীরভাবে পোস্ট দিয়েছিল। লোকটি পিছন থেকে পোস্টটা দেয় ফারিসকে। ফারিসটার গায়ে শার্টটা জড়ালো, উচ্চস্বরে ডাক দিয়ে বলল, আদিব। ফারিসের এক ডাকেই দরজা না খুলে আদিব ঢুকতে নিল কক্ষ। সঙ্গে সঙ্গে একটা বাড়ি খেলো মাথায়। আহ শব্দ বের হলো মুখ দিয়ে। সে কপাল ডলতে ডলতে বলল, ভাইয়া দরজা বন্ধ তো? উল্টো দিকে টান দাও, ইডিয়েট। আদিব ঠোঁটে কামড় দিল যে সে বারবার ভুলে যায় ফারিসের রুমের দরজার সাইড বাহির দেওয়া। আদিব দরজা খুলে ভিতরে ঢুকলো, কাঁপা কাঁপা সরে বলল। সরি ভাই। ফারিস তাকালো আদিবের দিকে, বলল, নতুন যুক্ত হওয়া সব কয়টাকে আধ ঘন্টার মধ্যে আমার চাই আদিব। আদিব মাথা দুলিয়ে বলল, আচ্ছা ভাই, কোথায় আনবো? অফিসে নিয়ে আসো। ঠিক আছে। বেরিয়ে গেল আদিব। আদিব হলো ফারিসের অ্যাসিস্ট্যান্ট। ছোটবেলা থেকেই তারা দুজন একসাথেই আছে। আদিব প্রথম প্রথম ফারিসকে তুই তুই করে বলতো, কিন্তু চোখের সামনে একটা ঘটনা দেখার পর থেকে সে তুমি করে বলে অজানা কারণে। ফারিসকে সে ভয়ঙ্করভাবে ভয় পায়। ফারিস তার সাথে বন্ধুত্বের মতো আচরণ করলেও আদিবের ভয় আর কাটে না। ছোটবেলার ভয়টা কিছুতেই যাচ্ছে না। তবে ফারিস জানে এই দুনিয়ার তাকে যদি নিজের থেকে কেউ বেশি ভালোবাসে থাকে, সে হলো আদিব। এমনও দিন গেছে তারা দুটো জুতা মালিশ করে একটা রুটি কিনে দুজনে ভাগ করে খেয়েছে। ফারিস তার ফোনটা তুললো, কাউকে কল করে বলল, কালকের কিছু সিসিটিভি ফুটেজ আমার চাই রফিক। আধা ঘন্টার মধ্যে জোগাড় করে আমায় পাঠাও। ফারিসের কথা শুনে রফিকও বলল। আচ্ছা বস। চিন্তিত চেহারা নিয়ে সোফায় গোল হয়ে বসে আছে পাঁচ জোড়া চোখ। তাদের সবার চেহারায় থমথমে। তারা তাকিয়ে আছে আদিতার মুখশ্রীর দিকে। কিছু যে একটা ঘটেছে এটা বুঝতে তাদের বাকি নেই। আশরাফ, মনমন, মৃদুল, রনি আর চাঁদনি এরা সবাই এক একজন বিষয়ক ডাক্তার। আশরাফ অর্থোপেডিস্ট, মনমন ডার্মাটোলজিস্ট, মৃদুল ফরেনসিক ডক্টর, রনি পেডিয়াট্রিশিয়ান, চাঁদনি ডেন্টিস্ট আর আদিতা সার্জারি ডাক্তার। সব ধরনের সার্জারির কাজে সে করে। মৃদু নীরবতা কাটিয়ে বলল, তুই কি কিছু বলবি নাকি ঠাটিয়ে একটা দেবো গালে? আদিতা অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকালো মৃদুলের দিকে। মনমুন আর চাঁদনি আদিতার দুপাশে বসলো। দুজনে দুদিক দিয়ে দুহাত ধরে বলল, এভাবে চুপচাপ বসে আছিস কেন? কিছু কি হয়েছে? আশরাফ এবার মুখ খুলে বলল। সবাই উৎসুক দৃষ্টিতে তাকালো আদিতার দিকে। রনি বলল। কি হয়েছে কাল রাতে? আদিতা রনির দিকে তাকিয়ে বলা শুরু করলো। কাল রাতে 3টা অবধি আমি হসপিটালে ছিলাম। তারপর হঠাৎ লোডশেডিং হয়। তখন আমার কেবিনে একটা ছেলে আসে। যতটুকু জেনেছি ছেলেটার নাম ফারিস মাহমুদ, কিন্তু ছেলেটাকে কোনো অ্যাঙ্গেল থেকে মাফিয়া মনে হয়নি। সবার চোখে মুখে বিস্ময় চাহেনি। আদিতা ধীরে সুস্থে কাল রাতের সব ঘটনা খুলে বলল সবাইকে। আশরাফ তো বলেই উঠল। আমাদের এক্ষুনি পুলিশ স্টেশন যাওয়া উচিত। আশরাফের কথা শুনে মনমুন বলল, কিন্তু ছেলেটা তো মাফিয়া না হয়ে অন্য কেউ হতে পারে। আবারও ভাবনায় পড়ল সবাই। মৃদুল বলল, আমি তো 90% শিওর ওই ছেলে মাফিয়াই হবে। আদু, তোর কি ছেলেটার চেহারা মনে আছে? হুম। চাঁদনি এক্সাইটিং নিয়ে বলল, দেখতে কেমন রে? শয়তান টাইপ। দাঁতগুলো নিশ্চয়ই কালা, হাতে ট্যাটু ম্যাটু ছিল আদু। আমি কোথায় যেন পড়েছিলাম মাফিয়াদের সারা শরীরে নাকি ট্যাটু থাকে। ফারিস মাহমুদের গায়ে ছিল নাকি? আদিতা বেশি সময় না নিয়ে বলল, না, ওসব তো ছিল না। মাথায় ঝাঁকড়া চুল ছিল। উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারী পুরুষটির বড় বড় চোখ ছিল। চোখের মণির অত্যাধিক কালো, গাল ভর্তি চাপদাড়ি, চোখের পাশে কাটা দাগ, গায়ে কালো জ্যাকেট জড়ানো ছিল।
সুদর্শন যুবক বলা যায়। আরে বাস, আমি তো বর্ণনা শুনি প্রেমে পড়ে গেলাম। না, এ ছেলে মাফিয়া হতে পারে না। মনের কথা রনি চোখ মুখ কুঁচকে বলল, তুই থামবি মুন? কথা নেই বার্তা নেই, যারে দেখে তারই প্রেমে পড়ে। এটা তো না দেখেই প্রেমে পড়ে গেছে। ওটা তো অমনই পাগল যেন কোথাকার। মাফিয়ার প্রেমে পড়ে কিছুদিন পর দেখবি ঝালমুড়ির বিক্রেতারও প্রেমে পড়েছে। সবাই হেসে দিল, শুধু হাসলো না আশরাফ। সে একটু সিরিয়াস টাইপের ছেলে, কোনো বিষয়ে মাথায় একবার ঢুকলে সেটা সমাধান না হওয়া পর্যন্ত তার মাথা শান্ত হয় না। আশরাফ সবাইকে উদ্দেশ্য করেই বলল। তোরা হাসাহাসি বাদ দিবি? সবাই চুপ হয়ে গেল। আশরাফ আবারও বলল, আদৌ আর দেরি নয়, এক্ষুনি আমরা পুলিশ স্টেশন যাব, তুই তৈরি হয়ে আয়। সত্যি যাবি? তাড়াতাড়ি যা। কিন্তু ওই ছেলেটা সত্যি যদি মাফিয়া না হয় তখন? আমার এমনটা মনে হয় না চাঁদ, কেননা ছেলেটা আদুর পিঠে ছুরি ধরেছিল যাতে ওর কথা পুলিশদের না বলে। যদি কোনো অপরাধ না করে থাকে তবে এমনটা করবে কেন? আশরাফের কথায় যুক্তি আছে। মৃদুলও সায় দিয়ে বলল, আমারও মনে হয় পুলিশদের এই বিষয়টা জানানো উচিত। দেশবিরোধী মাফিয়া চেহারা চিনে রাখলেও তাদের খুঁজতে সুবিধা হবে। সবাই সায় দিয়ে বলল, ঠিক আছে। রনি আবার বলল, টিভিতেও ছেলেটার ছবি দেখালে সাধারণ মানুষও সতর্ক হয়ে যেতে পারবে। একটা বড়সড় অফিস কক্ষে দাঁড়িয়ে আছে ফারিস। তার সামনে গত মাসে আসা 10 জন ছেলে দাঁড়ালো। সবার চোখে মুখে আতঙ্ক, সবার মুখে একটাই কথা, তারা কিছু করেনি। আদিব ফারিসের পাশে দাঁড়িয়ে বলল, ভাই টোটাল 11 জনের ছিল, একজনকে কাল থেকে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে? জানি না ভাই, তবে খোঁজ লাগিয়েছি, আশা করি 2-4 দিনের মধ্যে পেয়ে যাব। আদিব সরে গেল। ফারিস আবার এগিয়ে গেল ছেলেগুলোর দিকে, তীক্ষ্ণ স্বরে বলল, ট্রাকে মেয়ে আসলো কোথা থেকে? কিছু জানি না বস, আমরা তো শুধু ওই ওষুধের মালগুলোই ট্রাকে উঠিয়েছিলাম, মেয়ের ব্যাপারে সত্যিই জানি না। ফারিস শুনলো, কিছু বলল না। আবার হাঁটলো ছেলেগুলোর চারপাশে। কিছু সময় যায় কিন্তু কিছু বলে না, শুধু পায়চারি করে। হঠাৎ একটা ছেলে হাতের ব্রেসলেটের দিকে নজর পড়লো। ফারিসের এটা যেন চেনা চেনা লাগছে। ফারিসটার জোতা ঠক ঠক শব্দ করে এগিয়ে গেল ছেলেটার কাছে। ছেলেটা থরথর করে কাঁপছে। ফারিস বলল, নাম কি? ছেলেটা চমকে উঠলো, ভয়ে ভয়ে বলল, জি। নাম কি? কাউসার। বাড়ি কই? টাঙ্গাইল। হাতের ব্যাজটা কোথা থেকে কিনেছো? কিনে নাই আপা, গিফট করেছিল। মনে মনে হাসলো ফারিস, কপাল কুঁচকে বলল, কাল রাতে ব্যাজটা পড়েছো, ঠিক আছে, কিন্তু আজ পড়ে এসে মনে হচ্ছে না ভুল করেছো। সঙ্গে সঙ্গে পুরো শরীর সমেত কেঁপে উঠল কাউসারের। সে ধরা পড়ে গেছে। উত্তেজনায় চক্করে সে ভুল করে কাল রাতের হাতের বেডলেসটা পরে এসেছে। কাউসার আচমকায় পায়ের কাছে পড়ল ফারিসের, বলল, ভুল হয়ে গেছে বস, আর এমন হইব না। হাসলো ফারিস, বলল, তার মানে আমার পিঠের পোজটা তুই দিয়েছিলি? ছেলেটা আবারও ভয় পেয়ে গেল, বলল, আর কোনোদিন এমন হইব না বস, আমারে মাফ কইরা দেন। ফারিস শুনল না। পকেট থেকে পিস্তল বের করে পরপর 3টে গুলি পিঠে ঢুকিয়ে দিল কাউসারের। ছেলেটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিচে পড়ে গেল। বাকি সবাই তা দেখে ভয়ে কেঁপে উঠল। ফারিসের হাতের ইশারায় বাকিদের যেতে বলে সবাই চলে যায়। শুধু দাঁড়িয়ে থাকে আদিব। ফারিস সামনের চেয়ারে বসে, রাগে তার চেয়াল শক্ত হয়ে আছে। ফারিস পকেট থেকে সিগারেট বের করে সেটা জ্বালিয়ে কয়েকটা টান দিল। পুড়িয়ে আদিবকে বলল, যেটা পালিয়েছে ওটাকে আমার কালকের মধ্যে চাই আদিব, বেঈমানদের জায়গা আমার কাছে নেই। আদিব থরথর করে বলল, দেখছি ভাই। ফারিসের ফোনটা বেঁচে উঠল। ফারিস সিগারেটে আবার টান দিয়ে ফোনটা তুলে নিয়ে বলল, কি হয়েছে? অপর প্রান্তের লোকটি কিছু বলল। সঙ্গে সঙ্গে চোখ মুখ আরো শক্ত হয়ে গেল ফারিসের। ফোনটা কান থেকেই নামিয়ে বলল, আপনাকে বলেছিলাম আমায় মনে না রাখতে, কিন্তু আপনি রেখেছেন। এখন এর পরিণাম কতটা ভয়ানক হতে পারে তা কি আপনি বুঝছেন ডাক্তার ম্যাডাম? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে 3টে বাইক।
আর থানার ভিতরে ওসির জন্য অপেক্ষা করছে আশরাফ, মুনমুন, মৃদুল, রনি, চাঁদনি আর আদিতা। তারা শুধু এতটুকু বলেছিল কাল রাতে একজন আগন্তুক তাদের হসপিটালে যায় এবং আদিতার পিঠে ছুরি দিয়ে কিছু মিথ্যা কথা বলতে বলে। তাদের মনে হয় ওই ছেলেটা মাফিয়া। আদিতা তার চেহারা দেখেছে, নাম বলেছিল ফারিস মাহমুদ। এরপরেই ওসি যেন কোথায় চলে যায় আর খবর নেই। মৃদুল বিরক্ত নিয়ে বলল, ওসি গেল কই? ওনার কি এই বিষয়টা ইন্টারেস্টেড নেই? অদ্ভুত তো। আদিতা মৃদুলকে ধাতস্থ করতে করতে বলল, তুই একটু শান্ত হয়ে বস, নিশ্চয়ই কোনো জরুরি কাজের জন্য গেছেন। এই মুহূর্তে মাফিয়ার হুদিস জানতে পারা ছাড়া আর কি জরুরি কাজ থাকতে পারে? রনি একটু উঠে গিয়ে দেখলো ওসি কারোর সাথে ফোনে কথা বলছে। সে বেশ বিরক্তি নিয়ে বলল, ওসি সাহেব তো কারোর সাথে ফোনে কথা বলছেন। সবাই বিরক্তিকর নিঃশ্বাস ছাড়লো। কতক্ষণ পরেই ওসি সাহেব হাজির। সে চেয়ার ঠেলে সামনে বসলো, বলল, এবার বলো তোমরা কি বলতে আসছিলে? মৃদুল বিরক্ত হলো প্রচুর, গুজগুজ করেই বলল, হালায় এতক্ষণ পর জানতে আইছে আমরা কেন আইছি। আগেই তো কইলাম। হালায় কি শোনে নাই? আশরাফ চোখের ইশারায় মৃদুলকে চুপ হতে বলে। মৃদুল চুপ হয়ে যায়। আশরাফ বলতে শুরু করে, আমরা সেই মাফিয়া নিয়ে কথা বলতে এসেছি স্যার। অফিসার তার কান গুতিয়ে বলে উঠল। কোন মাফিয়া? মৃদুলের এবার ইচ্ছা করছে পুলিশের টাকলা মাথাটা বাড়ি মেরে ফাটিয়ে দিতে। সে নিজেকে সংযত করলো, শান্ত গলায় বলল, টিভিতে যে দেশ বিরোধী মাফিয়ার কথা বলা হয়েছিল, আমরা সেই মাফিয়ার সম্পর্কে বলতে এসেছি। অফিসার একটা গা ছাড়া ভাব নিয়ে বলল, বলো কি বলার আছে তোমাদের? পুলিশের এই গা ছাড়া ভাবটা কেউ নিতেই পারছে না। মনে হচ্ছে পুলিশটা তাদের কথা শুনে বেশ বিরক্ত হচ্ছেন, কোনো মজা পাচ্ছেন না, অথচ তারা কতটা সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলছেন। স্যার, কাল রাতে একটা ছেলে আমার চেম্বারে ঢোকে, তার কতক্ষণ পর কিছু মানুষ আসে, আমায় জিজ্ঞেস করে এখানে কেউ এসেছিল কিনা, কিন্তু আগন্তুক আমার পিঠে ছুরি ধরে রাখায় আমায় মিথ্যে বলতে হয়। ছেলেটির নাম খুব সম্ভবত ফারিস মাহমুদ। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখের পাশে একটা কাটা দাগ আছে। পুলিশটি আদিতাকে থামিয়ে দিলেন। নিজের ফোনটা টেবিলের উপর থেকে নিয়ে কিছু একটা খুঁজতে লাগলেন। সবাই বেশ আগ্রহ নিয়ে পুলিশের দিকে তাকিয়ে আছে। মিনিট 2 যেতেই পুলিশটি একটা লোকের ছবি দেখিয়ে বলল, আপনি কি এনার কথা বলছেন? আদিতা সহ প্রায় সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল মোবাইলে থাকা ছেলেটির ছবির দিকে। আদিতা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ছবিটির দিকে। বাকি সবার দৃষ্টি ততক্ষণে ছবি থেকে সরে আদিতার দিকে নিবদ্ধ হলো। পুলিশটি আবারও বলল, কি হলো, কথা বলছেন না কেন? আপনি এই ছেলের কথা বলছেন তো, ফারিস মাহমুদ? আদিতা নিরুত্তর। চাঁদনি আদিতার কাঁধে হাত দিয়ে বলল, কি হলো আদু, কথা বলছিস না কেন? উনি কি ফারিস মাহমুদ? কাল রাতে এই ছেলে কি তোর পিঠে ছুরি ধরেছিল? আদিতা এবার মুখ খুলো, মাথা নাড়িয়ে বলল, উনি। মুহূর্তের মধ্যে সবার মনোভাব পাল্টে গেল। বিস্মিত হলো সবাই। আদিতার কথা শুনেই ওসি সাহেব তার মোবাইল সরিয়ে ফেললেন, বললেন, উনি একজন নামকরা ঔষধ কোম্পানির মালিক। শত শত মানুষের চিকিৎসার কাজে ওনার কোম্পানি তৈরিকৃত ওষুধ মানুষের সেবা করে আসছে। আর আপনি কিনা তাকে দেশবিরোধী মাফিয়া বলে দাবি করছেন? আপনারা তো ডক্টর, অথচ ফারিস মাহমুদকে চেনেন না। অবশ্যই উনি সোশ্যাল মিডিয়ায় নেই তেমন, তবুও নামটা তো জানা উচিত ছিল। পুলিশের কথা শুনে তাজ্জব বনে গেল সবাই। দারুণভাবে জ্বালায় পড়ল তারা। পুলিশ খানিকটা হাসলেন, বললেন, ইটস ওকে, মাঝে মধ্যে ভুল হয়। আসলে কাল ওনার উপর অ্যাটাক হয়েছিল, আপনাদের হসপিটালে গিয়েছিল মেবি। আদিতার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো, লজ্জিত স্বরে বলল, আমাদের ক্ষমা করবেন স্যার, আমরা ভুল বুঝে এখানে এসেছিলাম। পুলিশটিও মেনে নিলেন, বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন আপনারা বাড়ি যেতে পারেন, নাকি আরও কিছু বলবেন? নো স্যার, আমরা অত্যন্ত দুঃখিত এভাবে আপনাদের সময় নষ্ট করার জন্য। কোনো ব্যাপার না, কিন্তু আপনারা ফারিস মাহমুদকে চেনেন না এটা জেনে আমি খুব বিমর্ষিত হয়েছি। আর কেউ কিছু বলল না। তারা একে একে বেরিয়ে গেল পুলিশ স্টেশন থেকে। ওরা যেতেই ওসি সাহেব জোরে জোরে নিঃশ্বাস ফেললেন। একটা ফোন করে বললেন, ওনারা চলে গেছেন স্যার। অপর প্রান্তের মানুষটি কি বলল তা শোনা গেল না, কিন্তু ওসি সাহেব বললেন, ভালো থাকবেন। ফোনটা কাটলো ওসি সাহেব। পুলিশ স্টেশনের বাইরে বেশ বিভ্রান্ত নিয়ে দাঁড়িয়ে রইল আশরাফ, মুনমুন, মৃদুল, রনি, চাঁদনি আর আদিতা। সবার চোখে মুখে বেশ বিভ্রান্তর ছোঁয়া। সবাই বিভ্রান্তর মাঝে আদিতা বলে উঠল, দেখলি তো, বলেছিলাম ছেলেটা
মাফিয়া হবে না? কিন্তু আমার কেন যেন এখনও খটকা লাগছে। খটকা লাগার কি আছে, বাড়ি চল। ডিউটিতে কি আজ যাওয়ার তোদের কোনো প্ল্যান নেই নাকি? সবার টনক নড়ল। দ্রুত আশরাফ, রনি আর মৃদুল তাদের বাইকে চড়ে বসলো। তারপর রনির বাইকে মুনমুন, আশরাফের বাইকে আদ্রিতা আর মৃদুলের বাইকে চাঁদনি বসে চলল। 6 জন তাদের গন্তব্যের দিকে। হুদাই টাইম নষ্ট। তারা বের হতেই একটা পুলিশ গাড়ির ভেতরে ঢুকলো। ওরা পুলিশদের তেমন খেয়াল না করলেও পুলিশগুলো তাদের খেয়াল করলো। একজন পুলিশ বলল, কালকের ডাক্তাররা এখানে কি করতে আসলো? আদিতা বেশ চিন্তিতভাবে বসে রইল বাইকে। তার বেশ খারাপ লাগছে। অপরিচিত এক ছেলের নামে এমন মাফিয়ার ট্যাগ দেওয়া কি ঠিক হলো? আদিতার কিছু মনে পড়লো। কাল যাওয়ার পথে ফারিস তাকে বলেছিল, আপনি আমায় মনে রাখেন না, কিন্তু আদিতা রেখেছে। উত্তেজনায় বসে পুলিশ স্টেশনে এসে তার নামে মিথ্যাচার করে বসলো। কাজটা ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। লোকটা জানলে নিশ্চয়ই রেগে যেত। আদিতা জোরে নিঃশ্বাস ফেললো। গিল্টি ফিল হচ্ছে তার। আশরাফ আদিতাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে বাই বলে চলে গেল। আদিতাও বাই বলে আর মনে হেঁটে বাড়ির ভিতরে ঢুকলো। গোসল করে তাকে হসপিটালে যেতে হবে আজ। তাকে 2টো অপারেশন করতে হবে। আদিতা নিজেকে ধাতস্থ করলো। কাল রাত থেকে সব কিছু কেমন যেন উল্টো পাল্টা হচ্ছে। নিজের রুমে এক হাতে সিগারেট, অন্য হাতে মদের গ্লাস নিয়ে নাড়াচাড়া করছে ফারিস। সামনে আদিব দাঁড়ানো। সে বলল, ভাই আজ রাতে কি মালগুলো বিদেশে পাঠানোর প্রস্তুতি নিব? ফারিস 2 মিনিট চুপ হয়ে থেকে সিগারেটে টান দিল। মুখ দিয়ে ফুরিয়ে দিয়ে বলল, না, আগামী 1 সপ্তাহে কোনো মাল বিদেশে কেন, দেশেও দেওয়া হবে না। আচ্ছা ভাই। ঔষধ বিক্রি কেমন হচ্ছে? ভালো। গাছগুলোর সেবা যত্ন ভালোভাবে হচ্ছে তো? জি ভাই। আপনি কি কাল একবার যাবেন? কাল নয়, 2-4 দিন পর যাব। কাজে গাফলতি যেন না হয় আদিব। হবে না, কিন্তু 1 সপ্তাহে মাল না দিলে ব্যবসায়ীরা রেগে যাবে ভাই। সেসব তুমি ভেবো না, বিদেশি ব্যবসায়ীদের সাথে আমি নিজে কাল কথা বলবো। ঠিক আছে, তবে এই কাশ্মীরি ব্যবসায়ীরা বেশি বেশি করছে। কালকে মাল না পাওয়ায় বলছে 1 সপ্তাহের মধ্যে মাল না পাঠালে খারাপ হয়ে যাবে নাকি। ফারিস হাসে, মগের গ্লাসে চুমুক দিয়ে বলে, ওদের 2 সপ্তাহের আগে কোনো মাল পাঠাবে না। আদিব তাজ্জব বনে গেল। বলল, কিন্তু ভাই। কোনো কিন্তু নেই, যা বলেছি তাই। বেশি কথা উঠলে আমি নিজে দেখবো এটা। ঠিক আছে ভাই। আদিব বেরিয়ে গেল। ফারিস ঠায় বসে আছে। পিঠে যন্ত্রণা আবারও বেড়ে গেছে। কিন্তু ফারিস তা উপেক্ষা করলো। ভাবলো কাল রাতে তার সাথে ঠিক কি ঘটেছিল। কাল রাতে কিছু মাল নিয়ে ট্রাকে করে ফারিস কোথাও যাচ্ছিল। গন্তব্য কোনো রিস্ক না নেওয়ার জন্য সে নিজেই মাল নিয়ে যায়। ফারিস বরাবরই কোথায় বের হলে মুখে মাস্ক পরে থাকে। কাল রাতেই ছিল। আচমকা কিছু লোক তার কাছে আসে। ফারিস এতে অবাক হয়নি, কারণ এগুলো বরাবরই হয়। সে টোটালি পুরো বিষয়টা ইগনোর করে চলে যায়। এরপরেও কোথা থেকে যেন হাজির হলো পুলিশের গাড়ি। ফারিস বিরাট চমকায়। এতে তার জানা মতে এখানে এই মুহূর্তে পুলিশ থাকার কথা না। ফারিস দ্রুত উল্টো দিকে ছুট লাগায়। ধরা পড়লে চলবে না, সে গাড়ি ছুটে বহু দূর। পুলিশগুলো স্লিপ ড্রেসে আসে। অনেক দূর যাওয়ার পর হঠাৎ ফারিসের গাড়ি থেমে যায়, কারণ গাড়ির তেল শেষ। ফারিস বুঝছিল তাকে ট্রাফে ফেলা হয়েছে। ফারিস গাড়ি থেকে নেমে হঠাৎ ট্রাকের ভিতরে কিসের যেন আওয়াজ আসে, মানুষের মতো। ফারিস অবাক হয়, কারণ ট্রাকে মানুষ বলতে সে হিনা, অন্য কেউ ছিল না। ফারিস কৌতূহলে ট্রাকের দরজা খুলে তখনই দেখে ট্রাকে মালের পাশে কতগুলো মেয়ে হাত পাত বাঁধা অবস্থায় বসা। সে চরমভাবে চমকায়। এতে ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কেউ তার পিঠে ছুরি বসায়। ফারিস শুধু তার হাতের ব্যান্ডেজ তাই দেখে। এরই মাঝে হাজির হলো পুলিশ। ফারিস কোনো মতে নিজেকে বাঁচাতে জঙ্গলের ভিতরে ছুট লাগালো, আর তার পিছু পিছু পুলিশ। কত দূর যেতে জঙ্গল পেরিয়ে রাস্তা আসে, আর রাস্তা পেরিয়ে বিশাল হসপিটাল। ফারিস হসপিটালে পা রাখতে লোডশেডিং হয়। ফারিস কোনো রকম সিঁড়ি বেয়ে উপরে ওঠে। আদিতা চেম্বারে হাজির হয়। মুখের মাস্ক কখন পরে চাই খেয়ালে করেনি। কিছু আহাম্মকদের থেকে নিজেকে বাঁচাতে ফারিস পালিয়েছে। কথাটা ভাবলেই রাগে গিজগিজ করছে শরীর। ফারিস শক্ত করে মদের গ্লাসটা চেপে ধরলো। তার রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ। তার উপর এই ডাক্তার ম্যাডাম। ফারিস মদের গ্লাসটা শক্ত করে চেপে ধরে বলল, কাজটা ঠিক করেননি। ফারিসের নাম নিয়ে পুলিশ স্টেশন গেছেন, একদম ঠিক করেননি। রাত 1টা।
নিজের কাজ সেরে বাড়ি হেঁটে যাচ্ছে আদিতা। রাস্তাঘাট ফাঁকা, কোনো রিক্সা নেই। আচমকা একটা কালো গাড়ি তার গা ঘেঁষে দাঁড়ালো। আদিতা খানিকটা চমকে উঠলো এতে। কিছু বলবে তার আগে কিছু লোক তার মুখে রুমাল চেপে ধরলো। আদিতা জ্ঞান হারালো। অন্ধকার রুম, ঘুটঘুটে আধারে ভরপুর চারপাশ। মৃদু মৃদু আলোতে শেষ হবে এমন মোমবাতি জ্বলছে। আদিতা নড়ে চড়ে উঠল, তার জ্ঞান ফিরেছে। আদিতা পুরোপুরি হুঁশে আসতেই চমকে উঠল পুরো। সে কোথায় আছে বিষয়টা বোঝার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ। আদিতা কোনো কক্ষে খাটের উপর বসে। আদিতা আশেপাশে চাইল, না কেউ নেই। মৃদু মৃদু আলোতে মোমবাতি জ্বলছে, তাও শেষ হবে প্রায়। আদিতা অবাক হলো, সে এখানে কি করে এলো? হাত ঘড়িটা দেখলো কোনো রকম, বুঝলো রাত 3:02 বাজে। আদ্রিতা তৎক্ষণাৎ খাট থেকে নামলো, মনে করলো তার সাথে ঘটে যাওয়া ঘটনা। কিছু লোক তার মুখে রুমাল চেপে ধরায় জ্ঞান হারায়, তারপর কিছু মনে নেই। কিন্তু এখানে নিয়ে আসার মানে কি? আদ্রিতা আওয়াজ করলো, আতঙ্কিত স্বরে বলল, কেউ কি আছেন? শব্দ করে 2 সেকেন্ডের মাথায় কাঁচের গ্লাস পড়ায় শব্দ আসলো। আদিতা ঘাবড়ে গিয়ে বিছনায় বসলো, বলল, কে কে ওখানে? মুহূর্তের মধ্যে পুরো রুমে লাইট জ্বালানো হলো। আদিতা বিস্মিত নজরে সামনে তাকালো। তার সামনে সোফার উপর পায়ের উপর পা তুলে বসে আসে ফারিস। আদিতা আতঙ্কিত স্বরে পুনরায় বলল, আপনি? ফারিস নিরুত্তর, এমনকি সে এখন পর্যন্ত তাকায়নি আদ্রিতার দিকে। আদ্রিতা কি করবে বুঝতে পারছে না। সে আবারও প্রশ্ন করলো, আমাকে এখানে কেন আনা হয়েছে? ফারিস এবারও কোনো উত্তর দিল না। পাশের টি টেবিলের উপর থেকে মদের বড় বোতল থেকে কাঁচের গ্লাসে মদ ঢালতে লাগলো। আদ্রিতার বিরক্ত লাগছে, বিতৃষ্ণায় চারপাশ বুঝি ধেয়ে আসছে। চরম বিরক্তি নিয়ে তৃতীয়বারের মতো প্রশ্ন করলো আদ্রিতা, আপনি কথা কেন বলছেন না? এভাবে বখাটেদের মতো আমাকে তুলে এনে উত্ত্যক্ত করার মানেটা কি শুনি? ফারিস এবার মুখ খুলল, সরাসরি আদ্রিতার দিকে না তাকিয়ে বলল, বখাটে, দারুণ নাম তো। আদিতার ইচ্ছা করছে সামনে গিয়ে ফারিসের গালে ঠাস ঠাস করে চর বসাতে, কিন্তু করল না। নিজেকে সংযত রেখেই বলল, এই গভীর রাতে মস্করা করছেন আমার সাথে? ফারিসের দৃষ্টি এখনো মদের গ্লাসের দিকে। সে বলল, আপনার কি এখনো মনে হচ্ছে না আমাকে মনে রেখে আপনি ভুল করেছেন? আমার নাম দিয়ে পুলিশ স্টেশন গিয়েছেন, কাজটা কি ঠিক করেছেন ডাক্তার ম্যাডাম? আদ্রিতা দমে গেল। তার মানে ফারিস জেনে গেছে সে পুলিশ স্টেশনে গিয়েছিল। আদ্রিতা চুপ করে রইল। ফারিস এবার তাকালো আদ্রিতার মুখশ্রীর দিকে। ভয়ার্থক মুখ, এলোমেলো চুল, ক্লান্ত শরীর, বোঝাই যাচ্ছে অনেক খেটে খুঁটে বাড়ি ফিরছিল। ফারিস সোফার ওপর আয়েশ করে বসলো, মদের গ্লাসে এক চুমুক দিয়ে বলল, এবার আপনি কেন কথা বলছেন না? আদ্রিতা তাকালো ফারিসের দিকে, অপরাধী স্বরে বলল, আমি দুঃখিত এই বিষয়টার জন্য। ফারিস কিছু বলে না, চুপ করে রয়। আদ্রিতা আবারও বলে, আমি বুঝতে পারিনি তো, আমি খুবই দুঃখিত। ফারিস ফটান করে বলে উঠল, আপনাকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। কেন যেন মনে হচ্ছে আপনি বেঁচে থাকলে পরবর্তীতে আমার সমস্যা হবে। ফারিসের কথা শুনে তাজ্জব বনে গেল আদ্রিতা। অদ্ভুত স্বরে বলল, সমস্যা হবে মানে? এখানে সমস্যা হওয়ার কি আছে? কিছু নেই, তাও মনে হচ্ছে। আপনার আচরণ না আমার কাছে খুব অদ্ভুত লাগছে। আপনি সত্যি মাফিয়া নন তো? ফারিস হাসে, অদ্ভুত দেখতে লাগে সেই হাসি। এখানে হাসার কি আছে? সত্যি কি কিছু নেই? আমি তো দেখছি না। আমি মাফিয়া হলে আপনি কি আমায় ভয় পাবেন? দেখুন মিস্টার বখাটে, আপনি মাফিয়া হন বা মাফিয়ার দাদা হন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমায় যেতে দিন। যেতে দেওয়ার জন্য তো ধরে আনিনি। আদিতা কি ঘাবড়ালো? মোটেও ঘাবড়ালো না, পাল্টা বলল, তো কিসের জন্য ধরে এনেছেন শুনি? যদি বলি খুন করার জন্য। তো করে ফেলুন। ফারিস অবাক হলো, এই মেয়ে তাকে ভয় কেন পাচ্ছে না। ফারিস বসা থেকে উঠে দাঁড়ালো। আদিতার ঠায় দাঁড়িয়ে। ফারিস আস্তে আস্তে আদিতার কাছাকাছি দাঁড়িয়ে বলল, আমার মতে আপনার আমাকে ভয় পাওয়া উচিত। কিন্তু আমি পাচ্ছি না কেন যেন মনে হচ্ছে আপনি আমার কোনো ক্ষতি করবেন না। ফারিসের খাপ ছাড়া লাগছে, কেমন সবটা এলোমেলো।
ফারিস পকেট থেকে একটা পিস্তল বের করলো, হাতে তার কপাল বরাবর রেখে বলল, আপনি আমায় সাহায্য করেছিলেন, সেই খাতিরে আপনাকে সাবধান করেছিলাম। আমায় মনে রাখবেন না, কিন্তু আপনি মনে রেখেছেন যে ফারিস কখনো পুলিশ স্টেশনের ধারের কাছে যায়নি, সেই ফারিসের নামে আপনি মাফিয়া ট্যাগ বসিয়েছেন। আপনার উপর চাপা রাগ জন্মেছে, আর আমার রাগ জন্মানো মানে আপনার মৃত্যু নিশ্চিত। আদিতা ফারিসের চোখে চোখ রেখেই বলল, আমি ভুল করেছি মানছি তো, সরিও বলেছি, কিন্তু আপনি নিচ্ছেন না। এখন আমায় মেরে আপনি শান্তি পেলে মেরে ফেলুন, তবে আজ মারবেন না। কাল আমাকে 4টে পেশেন্টের অপারেশন করতে হবে, 2টো সকালে আর 2টো রাতে। আমাকে মারার আগে তাদের বাঁচাতে দিন। ফারিস কি বলবে বুঝতে পারছে না। এই মেয়ে কি পাগল নাকি অন্য কিছু? নিজে মরতে বসেছে আর অন্যকে বাঁচানোর কথা বলেছে। অবশ্য ডাক্তার, মানুষ বাঁচানোর তো এদের কাজ। ফারিস অনেকক্ষণ চুপ থেকেই বলল, আপনায় আর একটা সুযোগ দিতে ইচ্ছে করছে, এটাই লাস্ট ওয়ার্নিং। আমাকে মনে রেখে নিজের বিপদ আর বাড়াবেন না। ভালো থাকুন নিজের মতো। ফারিস কাউকে ওয়ার্নিং দেয় না, কিন্তু আপনাকে দ্বিতীয়বারের মতো দিচ্ছি, এর অবহেলা করবেন না। ফারিস কপাল থেকে পিস্তল সরালো, হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। আদ্রিতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ফারিস বের হতে আদ্রিতা জোরে নিঃশ্বাস ফেলল। ভয়ে তার হৃৎপিণ্ড বুঝি বাহিরে বেরিয়ে আসার উপক্রম ছিল। ফারিস যখন কপালে পিস্তল ধরেছিল ভেবেছিল এই বুঝি শেষ, কিন্তু না, বেঁচে গেল। বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল আদ্রিতা। নিচে সোফায় বসে আছে ফারিস। তার ভীষণ অবাক লাগছে, মেয়েটাকে খুন কেন করতে পারলো না? কাউকে খুন করবে ভেবেও খুন করতে পারলো না। এই ঘটনাই প্রথম ঘটলো ফারিসের সাথে। এমনটা তো আগে কখনো হয়নি। তবে আজ কেন এমন হলো? আদ্রিতা যখন অজ্ঞান ছিল তখনই ফারিস ভেবেছিল জ্ঞান ফিরলেই মেরে ফেলবে, কিন্তু পারলো না। মেয়েটার চোখের দিকে তাকালেই কেমন যেন লাগে ফারিসের। ফারিস পকেট থেকে সিগারেট বের করে চালালো, মুখে নিয়ে ফুরালো। কেমন যেন লাগছে তার। খুন না করতে পারার অশান্তি হচ্ছে। আদিব এগিয়ে আসলো, বলল, ভাই, মেয়েটাকে কি খুন করেছেন? গুলির তো কোনো শব্দ পেলাম না। ফারিস আদিবের দিকে তাকিয়ে বলল, খুন করিনি। কেন? জানি না, মেয়েটা আমায় সাহায্য করেছে, তাই জন্যই বোধহয় সংকোচ হচ্ছে। আদিব কিছু বলে না, বিষয়টা প্রায় অপরিকল্পিত ছিল। আদিতা নিচে এনে এলো। 8-5 কিছু না ভেবেই বলে উঠল, এই যে মিস্টার বখাটে, দ্রুত চলুন, আমার বাসায় পৌঁছে দেবেন। আচমকায় মেয়েলি কণ্ঠ কানে আসতে আদিব ফারিস দুজনেই চমকে উঠল। আদিবের চোখ তো বেরিয়ে আসার উপক্রম। ফারিস ভাইকে বকাটে বলে রেখেছে। মেয়েটার তো দারুণ সাহস। ফারিস বিরক্তির নিঃশ্বাস ছাড়লো। এই মেয়ে বাড়াবাড়ি করছে। আদি তার একটু এগিয়ে আসলো, পুনরায় বলল, আপনি কি আমার কথা শুনতে পারছেন মিস্টার বখাটে? ফারিস তার রাগী দৃষ্টি নিয়ে বলল, আমি বখাটে নই, আমাকে ওই নামে ডাকবেন না। কোন নামে ডাকবো নাকি ডাকবো না সেটা পরের কথা, আগে আমায় বাড়ি পৌঁছে দিন। ফারিস আদিবকে উদ্দেশ্য করে বলল, আদিব, মেয়েটাকে পৌঁছে দিয়ে এসো। আমি। ফারিস তাকালো আদিবের দিকে, বলল, তুমি। এদের মাঝে আদিতা বলে উঠল, উনি যাবেন কেন? গেলে আপনি যাবেন। আমায় তুলে কি উনি এনেছেন নাকি আপনি? আপনি বড্ড কথা বলেন, শুনতে আমার বিরক্ত লাগে। কথা কম বলে ওর সাথে চলে যান, নয়তো ঘরে বসে থাকুন। ঘরে বসেও থাকবো না, ওনার সাথেও যাব না, আপনি নিয়ে যাবেন আমায়। ফারিস এবার রেগে গেল। আচমকা বসা থেকে উঠেই আদিতার গালে হাত উঠাতে গিয়েও থেমে গেল। তীক্ষ্ণ স্বরে বলল, বেশি কথা বললে যে ওয়ার্নিং দিয়েছি তাও ফিরিয়ে নিব। তৃতীয়বার যদি আমার ধারের কাছেও আপনাকে দেখেছি, তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। নাও আউট। আদিব মাঝে দাঁড়ালো, থরথর করে বলল, আমি নিয়ে যাচ্ছি ভাই, আপনি রেগে যাবেন না। এই বলে কোনো মতে আদিতাকে নিয়ে বেরিয়ে গেল আদিব। আর ফারিস গিয়ে বসলো সোফায়। চরম রাগ হচ্ছে তার। গাড়ি চড়ে বাড়ি যাচ্ছে আদিতা। ফারিসের লাস্ট কথাটা বেশ অদ্ভুত লাগছে তার। সে কি জেসে পড়ে ফারিসের সামনে গিয়েছে নাকি? ফারিস নিজেই তো তুলে নিয়ে গেল, আবার বলল যে যেন তার ধারের কাছেও না দেখে। আদিতার বইয়ে গেছে ফারিসের ধারের কাছে ঘেঁষতে। আদিতা বিড়বিড় করে বলল, পাজি বখাটে ছেলে একটা, নিজেই ধরে নিয়ে শাসিয়ে কথা শুনিয়ে পাঠিয়ে দিল। তোর কপালে বউ নাই, দেখে নিস, অভদ্র ছেলে কোথাকার।
ভোরের ফুরফুরে আলো ফুটেছে ধরণী জুড়ে। আদিতা কিছু ভাবছে। ঘুমের ঘরে কাল রাতের কথা মনে পড়ছে। কাল রাতে তার আচরণ কিছুটা ব্যতিক্রম ছিল। সে যেমনটা নয় তেমনটা আচরণ করেছিল ফারিসের সাথে। কোথাও গিয়ে একটা গায়ে পড়ার স্বভাবের মেয়েদের মতো সে আচরণ করেছে। আদিতা চোখ খুলে চাইল। তার মনে পড়ল সে ফারিসের সাথে কাল রাতে যে ব্যবহার করেছে সেটা বেশি আবেগ এবং নেকামো টাইপ, যেটা সে মোটেও নয়। ফারিস কি তাকে বাজে মেয়ে ভাবলো? ভাবতেই পারে। কাল রাতে মটর খেয়ে ফেলেছিল নাকি আদিতা, নাকি ঘাবড়ে গিয়ে উল্টোপাল্টা বলেছে, নাকি অত্যাধিক সাহসী দেখাতে গিয়ে? আদিতা চরম বিরক্ত নিয়ে শুয়া থেকে উঠে বসলো। তার মাথা ঘুরছে। দুদিন যাবৎ তার সাথে এসব উল্টোপাল্টা ঘটছে। কাল রাতে আদিতার কিছু হয়েছিল। কোথাও গিয়ে মনে হয়েছে ফারিসের উপর তার অধিকার আছে, অথচ এমনটা মনে হওয়ার আদৌ কোনো কারণ নেই। আদিতা অবাক হয়ে বলল, কাল আমার হয়েছিল কি? এই ফারিস নামক ছেলেটার ধারের কাছেও আর ঘেঁষবে না আদ্রিতা। ছেলেটার আচরণ অদ্ভুত টাইপ। বাড়িতে রিভলভার নিয়ে থাকে। আদিতার টনক ছেলেটা সত্যি মাফিয়া ছিল না তো? কিন্তু পুলিশ তো বলল একজন ব্যবসায়ী। না, আদিতা আর ভাবতে পারছে না। দরজায় কলিং বেল বাজলো। আদিতা দ্রুত বিছনা ছেড়ে নামলো। বাবা মা আর ভাইয়া বুঝি এলো। আদিতা দৌড়ে গিয়ে দরজা খুললো। সত্যি তার বাবা মা আর ভাই এসেছে। আদিতা সব ফুলে মিষ্টি এক হাসি দিয়ে বলল, কেমন আছো তোমরা? মেয়ের হাসি দেখে তিনজনে মুগ্ধ হয়ে বলল, ভালো আছি, তুই? আমিও ভালো। বলতে বলতে বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে ভিতরে যেতে যেতে বলল আদ্রিতা, তোমাদের তো কাল বিকেলে আসার কথা ছিল, তাই না? এলে না কেন? আদ্রিতার মা ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসলেন। গায়ে বোরকা খুলে বললেন, আর বলিস না, তোর মামা আসতেই দিতে চায়নি, তুই যাসনি বলে রাগ করেছে। আদিতা তাকালো অন্য সোফায় বসে থাকা তার অনার্স পড়ুয়া ছোট্ট ভাই রাফিনের দিকে। মাথায় একটা টোকা মেরে বলল, কি রে, এসে থেকে তো কথাই বলছিস না, ব্যাপার কি তোর? আর বলো না আফু, লাইলা আমার সাথে 2 দিন যাবৎ কথা বলছে না। হোঁচট খেলো আদিতা। হাসতে হাসতে বলল, কেন বলছে না? জানি না। হাসলো আদিতা। মাথায় হাত বুলিয়ে বলল, টেনশন নিস না, বলবেন। রাফিন কিছু বলে না। লায়লা রাফিনের চাচার মেয়ে। দুজনেই সেম ইয়ারে পড়ে। তারা রিলেশনে আছে, বাড়ির সবাই জানে এটা। তাদের কোনো আপত্তি নেই বিয়েতে। ভাবা হয়েছে এদের পড়াশোনা শেষ হলে এদের বিয়ে দেওয়া হবে। আদিতা রান্নাঘরে এগিয়ে গেল। চুলায় চা বসিয়ে বাবা আর মাকে পানি দিল। পানি খেয়ে আদিতার মা বলে উঠলেন, তোর মামা তোর জন্য একটা ছেলে দেখেছে, ছেলে ইঞ্জিনিয়ার, তোর কি মত? আদিতা কিছু বলে না। অনেকক্ষণ চুপ থাকে। আদিতার মা বলে, কি হলো, তুই কথা বলছিস না কেন? কবে দেখা করতে হবে? আদিতার মা খুশি হলেন, বললেন, শীঘ্রই। আদিতার কিছু না বলে চলে গেল রান্নাঘরের দিকে। এই মুহূর্তে মাকে বিয়েতে না করার মতো কোনো অজুহাত নেই আদিতার। ডাক্তার হওয়ার আগে অনেক কারণ ছিল, এখন আর নেই। বিয়েটা এবার করতেই হয়। এই এখন যদি আদিতা বিয়েতে না করতো, মায়ের সাথে ঝগড়া হতো, যা আদিতা এই মুহূর্তে পছন্দই হচ্ছে না। দীর্ঘশ্বাস ফেলল। জীবনটা পুরো ডক্টর হওয়ার আর পড়াশোনা করতে করতেই চলে গেল। আদিতা মনে মনে লাভ ম্যারেজ করবে এমন পরিকল্পনা ছিল, কিন্তু মনের মতো পুরুষ কখনো পায়নি। হয়তো তার ভাগ্য পারিবারিকভাবে বিয়ে লেখা আছে। বিকেল 5টা। হসপিটালের ক্যান্টিনে গোল হয়ে বসে আছে আশরাফ, মনমুন, মৃদুল, রনি আর চাঁদনি। আদ্রিতা এখনও আসেনি। বিকেলের এই সময়টা প্রায় একসাথে কাটায় তারা। মাঝে মধ্যে একটু সিরিয়াস কন্ডিশন হলে হয় না। আর সপ্তাহের শুক্রবারটা হসপিটালের বাইরে কাটে, তবে ঢাকার বাইরে যাওয়া হয় না। নীরবতা কাটিয়ে মৃদুল বলে উঠল, দোস্ত রে, জীবনের অর্ধেক সময় তো ডক্টরি আর পড়াশোনা করেই কাটিয়ে দিলাম। এবার আমাদের উচিত এক এক করে বিয়ে করা আর 2টো করে মুরগির রোস্ট খাওয়া। চাঁদনি তেতে উঠল, বলল, তোর তো সারাদিন খালি খাউন আর খাউন। তোর আসলে খাবারের ডাক্তার হওয়া উচিত ছিল। ফরেন্সিকের ডাক্তার হতে কে বলেছিল? তোর আব্বাই। একদম বাপ তুলে কথা বলবি না মৃদুল। বাপ তুলে কি বললাম? আমার বাপে বলেছিল তোকে ফরেন্সিকের ডাক্তার হতে। কইছিল তো, খালি যেই দিন কইছিল ওই দিন তুই বাসায় ছিলি না। মৃদুলের কথা শুনে হেসে ফেলল সবাই। চাঁদনিও না চাইতে হেসে ফেলে। এই ছেলে চরম পাজি। এবার রনি বলল,
বিয়ের কথা যেহেতু উঠেছে, তখন আমার আর মুনমুন দিয়ে শুরু করলে কেমন হয়? মুনমুন মুখ খুলল, বলল। তোকে কি বিয়ে করবে? রনি ভাব নিয়ে বলল। কেন তুই? মুনমুন নাক ছিটকিয়ে বলল। ইয়াক থু। তোদের থুটু শেষ হলে ভালো কথা বলা যায়। সবাই দৃষ্টি রাখলো আশরাফের দিকে, বলল। কিসের ভালো কথা? না, ভাবছি সবাই মিলে 3 দিনের একটা সফরে গেলে কেমন হয়। শুরুতে সবাই খুশি হলো, কিন্তু পরক্ষণে ভাবলো একসাথে 3 জনকে ছুটি দেবে। মুখ কালো হয়ে গেল সবার। হসপিটালে জয়েন্ট হওয়ার পর তারা কেউ তেমন ছুটি পায় না, যার ফলে বহুদিন হলো তারা একসাথে কোথাও যেতে পারে না। মৃদুল মুখ কালো করে বলল। একবার সজল স্যারের সাথে কথা বললে কেমন হয়? স্যার কি মানবে? একবার বলে তো দেখা যায়। আমরা তো এতদিনে একবারও ছুটি নেইনি। ট্রাই একটা করাই যায়। সবই বুঝলাম, কিন্তু আদু এখনো আসছে না কেন? হয়তো কোনো ইমার্জেন্সি পড়ে গেছে। বিস্মিত নজরে তাকিয়ে আছে আদিতা ফারিসের দিকে। ঘড়িতে 5:15 বাজে। আদিতা মাত্রই নিজের কক্ষ থেকে বের হতে নিয়েছিল, এরই মাঝে ঝড়ের গতিতে ফারিস হাজির। পাশে আদিব দাঁড়ানো। আদিতা নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখেই বলল। আপনারা এখানে? ফারিস ভাইকে একটু দেখবেন আপনি, ওনার পিঠের ক্ষতটা দিয়ে আপনি রক্ত পড়ছে। আদিতা দ্রুত এগিয়ে গেল, তাকে উত্তেজিত দেখালো। ফারিস ঠায় দাঁড়িয়ে। সে আসতে চায়নি। আদিফ এক প্রকার জোর করে তাকে এখানে নিয়ে এসেছে। কতক্ষণ আগে আদিফ আর ফারিস কোথাও একটা যাচ্ছিল। ফারিসের পরনে নেভি ব্লু কালারের শার্ট আর কালো জিন্স। গাড়িতে বসে ফারিস বলল। আদিব, সে হারামিটা পালিয়েছে, তার কি কোনো খবর পাওয়া গেছে? আদিব গাড়ি ড্রাইভ করতে করতে বলল। না ভাই, তবে চিন্তা করবে না, খুব শীঘ্রই পেয়ে যাব। আচ্ছা আদিব, তোমার কি মনে হয় গাড়িতে মেয়ে রাখার বিষয়টায় শুধু কি পালিয়ে যাওয়া ছেলেটারই হাতে আছে, নাকি তার পাশাপাশি অন্য কারো হাতে আছে? আমার তো মনে হচ্ছে এর পেছনে অন্য কারোর হাত আছে। আমারও তাই মনে হয়। হঠাৎ আদিফ খেয়াল করে ফারিসের শার্ট বেয়ে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে সে গাড়ি থামালো, আতঙ্কিত স্বরে বলল। ভাইয়া, আপনার পিঠ? ফারিস হাত দিল, রক্ত দেখেও বলল। কিছু হবে না, তুমি গাড়ি চালাও। কিন্তু আদিব শোনে না, একটু জোর করে নিয়ে আসে ফারিসকে হসপিটালে। কি করে হলো? হঠাৎ আদিতার কণ্ঠ শুনে ভাবনা সেট পড়ল ফারিসের। সে সরাসরি তাকালো আদিতার দিকে। আদিতাও তাকালো। চোখাচোখি হলো দুজনের। আদিব বলল। আপনি ঘটেছে। গাড়ি থেকে যাচ্ছিলাম, হঠাৎ দেখি পিঠ দিয়ে রক্ত ঝরছে। আদিতা খানিকটা রাগান্বিত কণ্ঠেই বলল। ঝরবেই তো, ওনারাই বলেছিলাম ক্ষতটা গভীর সেলাই করতে হবে, কিন্তু উনি শোনেননি, হনহন করে ভাব নিয়ে চলে গেছিল। আদিব কিছু বলে না। ফারিস বলে। আমি এখানে আসতে চাইনি, নেহাত আদিব নিয়ে এসেছে তাই এসেছি। তা আসবেন কেন? ডাক্তারদের কাছে আসতে তো আপনার মেবি অ্যালার্জি আছে। ফারিস কিছু বলে না, চুপ থাকে। এই মেয়েটার সাথে কথা বলতেই তার বিরক্ত লাগে। অবশ্য শুধু আদিতা ন, পুরো মেয়ে জাতির সাথে কথা বলতেই বিরক্ত লাগে ফারিসের। আদিতা একটা বেড দেখিয়ে বলল। ওখানে শুয়ে পড়ুন। ফারিস শুতে চাইল না, কিন্তু আদিব শোয়ালো। ফারিসের শার্ট খোলা হয়েছে। আদিতা হাতে গ্লাভস পরে পুরো জায়গাটা দেখলো। দুদিন একটু সরেনি, উল্টো আরও ঘা হয়ে গেছে। আদিতা বোঝে না এই ছেলের বেতা টেতা কিছু করেনি নাকি, না হলে এমন আহত হয়ে কি করে স্বাভাবিক থাকতে পারে। আদিতার হাতে ইঞ্জেকশন নিল, তা দেখে আদিব ঘাবড়ে গেল, বলল। আমি বাইরে আছি, আপনি প্লিজ ওনার পুরোপুরি চিকিৎসা না করে বাইরে যেতে দিবেন না। আমি এসব দেখতে পারি না, আমি দরজার কাছে আছি। ভাই, আপনি কিন্তু পুরোপুরি চিকিৎসা না করে বের হবেন না। কথাগুলো থরথর করে বলেই বেরিয়ে গেল আদিব। ফারিস হেসে বলল। ছেলেটা এত ভীতু কেন? আদিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদিবের কাণ্ড দেখল। আদিব বের হতেই বলল। উনি এমন পালিয়ে গেলেন কেন? আপনি ইঞ্জেকশন নিয়েছেন না? ওর ইঞ্জেকশনে ভয় খুব। দেখেই ভয় পেল? হ্যাঁ। আদিতা অবাক হলো। ইঞ্জেকশন দেখে ভয় পেয়ে গেল? সত্যি সত্যি দিলে তো মনে হয় খবর হয়ে যেত। হতভম্ব হয়ে তাকিয়ে আছে চাঁদনি সামনের পুরুষটির দিকে। এভাবে দৌড়ে আদ্রিতাকে ডাকতে এসে তার কেবিনের সামনে একটা পুরুষের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়বে, আগে জানলে কখনোই আসতো না। লোকটি কি ভাবলো তাকে? নিশ্চয় নির্লজ্জ টাইপ কিছু। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আপনার যদি আমাকে দেখা শেষ হয়ে থাকে তাহলে বলবেন প্লিজ। এভাবে কতক্ষণ আপনায় ধরে দাঁড়িয়ে থাকবো?
আচমকাই এক পুরুষালী কণ্ঠে এহেম কথা শুনে চমকে উঠল চাঁদনি। দ্রুত আদিপের থেকে নিজেকে ছাড়িয়ে মাথা নিচু করে বলল, আই এক্সট্রিমলি সরি, আমি বুঝতেই পারিনি। আদিপ 3 সেকেন্ড সময় নিয়ে বলল, ইটস ওকে, কিন্তু কাল থেকে একটু খাওয়া দাওয়া কমিয়ে দিবেন। এভাবে হুটহাট কোনো ছেলের গায়ে গিয়ে পড়লে সে তো আলুভর্ত হয়ে যাবে। আদিপের কথা শুনে চোখ মুখের ভাব পাল্টে গেল চাঁদনির। রাগি রাগি কণ্ঠে বলল, আপনি কি আমায় অপমান করছেন? মোটেও না। আপনি তো ভারী বাজে মানুষ। আদিপ হাসে। কেন যেন মেয়েটাকে রাগাতে তার দারুণ লাগছে। প্রথম দেখায় এমনটা করা ঠিক কতটা যুক্তিযুক্ত ধরতে পারছে না আদিপ, কিন্তু চাঁদনির চোখ দুটোর দিক থেকে চোখ সরাতেই পারছে না আদিপ। কিছু একটা চলছে তার মাঝে। আচ্ছা, আপনার কি সত্যি ব্যথা ট্যাথা করছে না, নাকি আমার সাথে ভাব নিচ্ছেন, কোনটা? হুম। ফারিস বিরক্ত হলো আদিতার কথা শুনে। সে বিরক্ত নিয়ে আদিতার দিকে তাকিয়ে বলল, ভাব নেওয়াটা ফারিসের পার্সোনালিটির সাথে যায় না, তাই বাজে না বকে নিজের কাজ করুন। আদিতা দীর্ঘশ্বাস ফেলল। তুলো দিয়ে ফারিসের পিঠটা পরিষ্কার করতে ব্যস্ত হলো। নিজের কাজে মনোযোগ দিয়ে শান্ত স্বরে বলল, একটা কথা ছিল মিস্টার বখাটে। ফারিস চোখ মুখে শক্ত করে বলল, আমি বখাটে নই। আচ্ছা শুনুন, কাল রাতে আমার ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমি খুব ঘাবড়ে গিয়ে ভুলভাল বলে ফেলি। আমি সত্যি জানি না কাল রাতে আমার ঠিক কী হয়েছিল। আমি খুবই অনুতপ্ত। ফারিস হাসে বলল, বাহ, দারুণ তো। কাল আপনি ভয়ে ভুলভাল বকছিলেন আর ভাবটা এমন নিচ্ছিলেন যেন সাহসের বস্তা নিয়ে করেন। দেখুন, এভাবে বলবেন না। আপনায় আমার সত্যি ভয় লাগে। আপনি সত্যি মাফিয়া নন তো? আমায় দেখে তা মনে হয়? আরে, বন্দুক রাখেন, আবার মানুষ খুন করার হুমকিও দেন। তাহলে মনে না হওয়ার কারণ তো দেখি না। আমি কি তা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আদিতা চুপ হয়ে গেল। ফারিসের কথাটা খানিকটা গায়ে লাগলো তার, যদিও গায়ে লাগার মতো কথা নয়। একজন অপরিচিত মানুষের সাথে কেনই বা ফারিস তার নিজের কাজ বা পেশা সম্পর্কে বলবে। নীরবতা চলল দুজনের মাঝে। আদিতা ফারিসের পিঠে সেলাই করে ব্যান্ডেজ করে দিল। বলল, এবার উঠতে পারেন। 7 দিন পর আবার আসবেন সেলাই কাটার জন্য। ফারিস উঠল, আস্তে আস্তে তার শার্টটা গায়ে জড়ালো। বলল, না, আসলে হবে না। আদিতা তার চেয়ারে বসতে বসতে বলল, আপনি যদি একা একা সেলাই কাটতে পারেন তাহলে আসতে হবে না। ফারিস কিছু বলে না। আদিতা প্রেসক্রিপশনে কিছু ওষুধের নাম লিখতে লিখতে বলল, নিজের যত্ন নেবেন। যে ওষুধগুলোর নাম লিখেছি তা রেগুলার ব্যবহার করবেন। নিজের প্রতি যত্নশীল হবেন। আপনার দেখে মনে হয় না আপনি নিজের একটুও যত্ন করেন। ফারিস আদিতার সামনে চেয়ারে বসলো। মৃদু হেসে বলল, নিজের যত্ন নেই আমি। কিন্তু আপনায় দেখে তো মনে হয় না। আপনার প্রিয় মানুষদের বলবেন আপনার যত্ন নিতে। ফারিস কিছু বলে না। অনেকক্ষণ চুপ থেকে আচমকা একটা প্রশ্ন করে বসে আদিতাকে। সে বলে, আমাকে কি ভালোবাসা যায় ডাক্তার ম্যাডাম? আদিতার তরাং করে চমকে উঠল ফারিসের এহেম প্রশ্নে। সে থতমত খেয়ে বলল, কেন যাবে না? না, আমার কেন যেন মনে হয় আমাকে ভালোবাসা যায় না। এমনটা মনে হওয়ার কারণ কি? কারণ জানা নেই, শুধু মনে হয় আমাকে ভালোবাসা যায় না। পৃথিবীর সব মানুষকেই ভালোবাসা যায়, শুধু সেই মানুষটাকে ভালোবাসার মর্মার্থটা বুঝতে হয়। ভালোবাসা নিয়ে আপনার মনে হয় অনেক জ্ঞান আছে। না, তেমন কোনো ব্যাপার নেই। ফারিস উঠে দাঁড়ায়, কেমন একটু করে যেন বলল, আমার সামনে আর আসবেন না। আপনাকে কেন যেন আমার ভালো লাগে না। আদিতা আবার থমকে যায়। এই ছেলেটা বারবার তাকে সামনে যেতে বারণ করছে, অথচ সে নিজেই গত 3 দিন যাবৎ তার কাছে আসছে, তাকে তুলেও নিয়ে যাচ্ছে। অদ্ভুত। আদিতার কড়া কণ্ঠে বলতে ইচ্ছা করলো, শুনুন মিস্টার বখাটে, আমি একবারও আপনার কাছে যাইনি, উল্টো আপনিই নিয়ে গিয়েছিলেন। কিন্তু কথাটা আর বলা হলো না। আদিতার খারাপ লাগলো ফারিসের শেষের কথাটার জন্য। সে কি সত্যি ভালো লাগার মতো একজন মানুষ নয়? অনেকেই তো বলে তাকে তাদের ভালো লাগে। কত পেশেন্ট আদিতার অপেক্ষায় থাকে, তার সাথে কথা বলতে চায়, অথচ এই ছেলেটা বলো তাকে ভালো লাগে না।
কি এমন করলো যে ফারিসের সাথে যে তাকে খারাপ লাগছে ফারিসের কাছে? তার মতে ফারিসের তাকে ভালো খারাপ কোনোটাই লাগা উচিত না। তাহলে কেন বললো ভালো লাগে না? আদিতা ঠাই বসে রইল, গভীর ভাবনায় মগ্ন। আদিতার রুমের দরজা খুলতেই ফারিস দেখলো আদিতার দরজার কাছে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে ঝগড়া করছে। মেয়েটা বলছে, শুনুন মিস্টার খবিশ, আমি মোটেও মোটা নই। আপনার গায়ে শক্তি নেই তা বললেই পারেন। হ্যাঁ, কত যে মোটা নয় তার তো দেখতেই পাচ্ছি। আর 10 মিনিট এভাবে থাকলে আমি তো নাই হয়ে যেতাম। চাঁদনি রাগে ফুঁসলো। ছেলেটা পদে পদে তাকে অপমান করছে। চাঁদনি জোরে নিঃশ্বাস ফেললো। না, আমার মতো স্লিম বডি ফিগারের মেয়েটাকে ধরতেই আপনার হাওয়া বেরিয়ে গেল। আপনি জানেন পুরুষ মানুষদের গায়ে কত শক্তি থাকে? তারা চাইলেই আমার মতো 2-4টা মেয়েকে তুড়ে মেরে কোলে তুলে নিতে পারে। আর সেখানে আপনি সামান্য আমাকেই ধরতেই এত কথা বলছেন। আপনাকে পুরুষ বলতেও লজ্জা লাগছে। এবার আদিবের রাগ উঠল। তার পুরুষত্ব নিয়ে কথা বলছে মেয়েটা। আদিব কিছু বলবে তখনই ভারী কণ্ঠে বলে উঠল ফারিস। আদিব, আদিব চমকে উঠল। মুহূর্তের মধ্যে সে পাল্টে গেল। সে প্রায় ভুলতেই বসেছিল এখানে সে কেন এসেছে। আদিব দ্রুত এগিয়ে আসলো, থরথর করে বলল, আপনার হয়ে গেছে ভাই? হ্যাঁ চলো। এমন সময় দরজার কাছে আসলো আদিতা, কারণ ফারিস প্রেসক্রিপশন না নিয়েই চলে যাচ্ছিল। আপনি প্রেসক্রিপশন না নিয়েই চলে যাচ্ছেন কেন? ফারিস বিরক্ত নিয়ে পিছনে খোলো। মেয়েটাকে একদম তার সহ্য হচ্ছে না। ফারিস একবার আদিতার মুখ আর একবার আদিতার হাতে থাকা প্রেসক্রিপশনটা দেখে আদিবকে বলল, নিয়ে আসো দ্রুত। ফারিস বড় বড় পা ফেলে চলে গেল। আদিব আদিতার রোগী দেখার ফি দিয়ে আর প্রেসক্রিপশনটা নিয়ে চলে গেল। চাঁদনি থ মেরে দাঁড়িয়েছিল সামনে। ফারিসকে সে দেখেছে, অবাক হয়েছে প্রচুর। এই ছেলে এখানে কি করছে? তুই ওখানে দাঁড়িয়ে কি করছিলি? এদিকে আয়। তোকে নিতে আসছিলাম, কিন্তু ওই ছেলেটা এখানে কেন? আহত ছিল, চিকিৎসা করলাম। ও, হসপিটাল থেকে বের হতে একটা অ্যাম্বুলেন্সের সাথে সাক্ষাৎ হলো ফারিস আর আদিবের। তাদের পাশ কাটিয়ে চলে গেল অ্যাম্বুলেন্সটি। মৃদুলের ডাক পড়ল। একটা মৃত মেয়েকে নিয়ে আসা হয়েছে হসপিটালে। জঙ্গলের মধ্যে নিহত অবস্থায় পাওয়া গেছে তাকে। এমনিতেই আজকের আড্ডায় আদিতা না আসায় খুব একটা জমানি। তার উপর চাঁদনি আদিতাকে ডাকতে গিয়েও লাপাত্তা। মৃদুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, আজকের আড্ডা তবে এই পর্যন্ত, কাল আবার দেখা হবে। যা এখন মাইয়া মানুষের মৃত্যুর খবর নেই। হ, আমার জীবনে খালি মরা মাইয়াই আছে, জেতা মাইয়া একটাও আইলো না। সবই বুঝলাম। হ, আস্তে আস্তে আমি না বুড়া হইয়া যাই। বলতে বলতে চলে গেল মৃদুল। এরপর একে একে সবাই বের হলো। আদিতা আর আসলো না। সবাইকে মেসেজে সরি বললো আসতে না পারার জন্য। তারাও কিছু মনে করলো না। যতই হোক মানুষের জীবন বাঁচানোর কাজটা আগে, বাকি সব পরে। রাত প্রায় 2টো। নিরিবিলি রাস্তায় একা একা হাঁটছে আদিতা। আজ তার কিছুই ভালো লাগছে না। এই মুহূর্তে ভালো না লাগার কোনো কারণ নেই। তবু আদিতা বুঝছে তার কিছুই ভালো লাগছে না। পুরো রাস্তাঘাট নীরব, কেউ নেই আশেপাশে। আদিতা হাঁটছে একটা ব্রিজের উপর দিয়ে। হঠাৎ পিছন থেকে কেউ একজন বলে উঠল, হেই সুন্দরী, কোথায় যাচ্ছ একা একা? হতভম্ব হয়ে পিছনে তাকালো আদিতা। সামনেই মুখে মাস্ক পরে চুল এলোমেলো করে দাঁড়িয়ে আছে একটা ছেলে। আদিতা খানিকটা থমকালো, বলল, কে আপনি? কেউ না। তা মাঝরাতে এমন একা একা হেঁটে যাচ্ছেন কোথায়? অসভ্য ছেলে পেলে তুলে নিয়ে গেলে কি করবেন? আদিতার রাগ উঠল, তাও নিজেকে দমালো, বলল, আমি মাঝরাতে হাঁটবো না, দিনে হাঁটবো। আপনার পারমিশন নেওয়া লাগবে নাকি? তা লাগবে না, কিন্তু সাবধান, অঘটন ঘটতে তো সময় লাগে না। কথাটা বলে ছেলেটা এগোলো। আদিতার তরিং তার ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে বলল, আর এক পা এগোলে সোজা উপরে পাঠিয়ে দিব। ছেলেটি দাঁড়িয়ে পড়ল, বলল, বাহ, সেফটির যন্ত্রটা তো দারুণ। ফাজলামো হচ্ছে আমার সাথে? বেশি কথা বলেন, এক্ষুনি ঢুকিয়ে দিব ঘাড়ে। বলে যেই না আদিতা এগোতে যাবে, সঙ্গে সঙ্গে মাস্ক পরা ছেলেটি তার মুখের মাস্ক খুলে থরথর করে বলল, আপু দাঁড়া, আমি সিফাত। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল আদ্রিতা। ততক্ষণে কণ্ঠটা যেন চেনা চেনা লাগছে।
এতক্ষণে কণ্ঠটা যেন চেনা চেনা লাগছে। আদিতা তাকালো শিফাতের দিকে, অবাক হয়ে বলল, তুই এই সময় এখানে? শিফাত হেসে ফেললো, বলল, আমি চাচাতো ভাইকে তো ভুলেই গেছো। আদিতা আচমকা কান ধরে বসলো শিফাতের। শিফাত বেতায় আহ করে উঠল, বলল, আপু লাগছে কিন্তু। মাঝরাতে বড় আপুর সাথে কণ্ঠ পাল্টে ফাজলামো করার আগে মনে ছিল না? ওটা তো একটু মজা ছিল। এটা একটু মজা। আমি যদি ইনজেকশনটা দিয়ে বসতাম তখন? দেয়নি তো। দিলে কি হতো জানিস? কি আর হতো, জ্ঞান হারিয়ে এখানে পড়ে থাকতাম। আদিতার চোখ মুখ কুঁচকে তাকালো শিফাতের দিকে। শিফাত বলল, রাগ করো না আপু, সেই সন্ধ্যায় আসলাম তোমাদের বাসায়, জানতাম তুমি থাকবে না, অপেক্ষায় ছিলাম। এখনো খাইনি জানো, তোমার অপেক্ষা করতে করতে বেজে গেল 12টা। তারপর সিদ্ধান্ত নিলাম তোমার চেম্বারে এসে সারপ্রাইজ দিব। বাসা দিয়ে বের হলাম 1টায়। চাচি কিছুতেই আসতে দিতে চাইনি, তাও এসেছি। এসে দেখি তুমি নাই, মাথাটাই খারাপ হয়ে গেল। গাড়ি নিয়ে আবার ব্যাক করি, এখানে এসে দেখি তুমি একা একা হাঁটছো। ব্যাস, শয়তানে লাড়া দিল। মাস্ক পরে চুল এলোমেলো করে সোজা তোমার পিছনে। কেমন দিলাম, ভয় পেয়েছিলে নিশ্চয়ই? ভয় পাইনি, তবে একটু ঘাবড়ে গিয়েছিলাম। হাসে শিফাত। ততক্ষণে আদিতা কান ছেড়ে দিয়েছে শিফাতের। শিফাত আর আদিতা হাঁটছে। শিফাত বলল, আপু হাঁটছিস কেন? আমার কাছে গাড়ি আছে তো। আর তুমিও বা মাঝরাতে এভাবে একা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছ কেন? তোমার তো গাড়ি আছে, গাড়ি কই? আসলে আজ 2 দিন হলো গাড়িটা নষ্ট হয়েছে। ড্রাইভারকে বলেছি সারাতে, কাল চলে আসবে। তাই বলে হেঁটে হেঁটে বাড়ি যাবে? আরে বিষয়টা তা না, আমার আবার এই রাতের বেলা জ্যোৎস্না দেখে দেখে বাড়ি ফিরতে না দারুণ লাগে। ভেবেছিলাম আর একটু সময় গিয়ে গাড়ি ধরবো, কিন্তু তার আগেই তো তুই। আদিতার কথার মাঝে বলে উঠল শিফাত, না আপু, এটা তুমি ঠিক করনি। এভাবে একা একা রাতের বেলা চলাফেরা করা ঠিক হয়নি তোমার। যতই হোক তুমি তো মেয়ে আপু, সবই তো জানো। আরে চিন্তা নিচ্ছিস কেন? দেখলি না সেফটির জন্য সঙ্গে ইঞ্জেকশন নিয়ে ঘুরি। আরও একটা জিনিস আছে আমার, দেখবি? এই বলে ব্যাগ থেকে একটা স্প্রে বোতল বের করলো আদিতা। শিফাতকে দেখিয়ে বলল, এটা কারোর মুখে স্প্রে করলেই অজ্ঞান হয়ে যাবে। আদিতার শিফাত উল্টো দিকে হাঁটা দিল। সবই ঠিক আছে, তাও আপু এভাবে একা একা বের হবে না। ধরো তুমি হাঁটছো, আচমকা পেছন থেকে একটা গাড়ি এসে তোমার সামনে দাঁড়ালো। তুমি কিছু বুঝে ওঠার আগেই তোমার মুখে রুমাল চেপে ধরলো। তখন এইসব জিনিস কি তোমার কোনো কাজে আসবে বলো? শিফাতের কথায় টনক নড়ল আদিতার। তার মনে পড়ল কাল রাতের ঘটনা, ফারিসের তাকে তুলে নিয়ে যাওয়ার মুহূর্ত। সত্যি তো, তখনও এইসব তার কাছে ছিল, কিন্তু সে কিছুই করতে পারেনি। আদিতার ভাবনার মাঝে শিফাত আবারও বলল, আর কিন্তু এভাবে একা একা হাঁটবে না আপু। আদিতা মৃদু হাসল। শিফাতের গাল চেপে বলল, আচ্ছা ছোট ভাই, আর হাঁটবো না। শিফাত খুশি হলো। অতঃপর আদিতা আর শিফাত উঠে বসলো গাড়িতে। শিফাত গাড়ি স্টার্ট দিল। আদিতা প্রশ্ন করলো, তা বাসায় কি তুই একাই এসেছিস নাকি লাইলাকেও এনেছিস? শিফাত গাড়ি চালাতে চালাতে বলল, দূর, ওর কথা বাদই দাও আপু। লাইলা আপুকে আসতে বলেছিলাম, সে কি বলে জানো? কি? তার নাকি তোমাদের বাড়িতে আসতে লজ্জা লাগে। বলি রাফিন ভাইয়ের সাথে প্রেম করার সময় লজ্জা পেল না, ওদিকে তোমাদের বাড়িতে আসতে নাকি লজ্জা লাগে। ফাউল মাইয়া, বুঝলে আপু, ফাউল মাইয়া। আদিতা হেসে ফেলল। শিফাত ইন্টার শেষ করে কেবল অনার্সে ভর্তি হয়েছে। রাফিনের চেয়ে 2 বছরের ছোট, তবে আদিতার সাথে খুব মিশুক টাইপ সে। আদিতার হাসির মাঝে শিফাত আবারও বলল, আমি ভেবে পাই না আপু, লাইলা আপুর মতো অমন অলসটাই মাইয়াডারে রাফিন ভাইয়া কি দেখে পছন্দ করলো। তুমি দেখে নিও আপু, বিয়ের পর রাফিন ভাইয়া জীবন পুরা তেজপাতা করে দিবে। আদিতার হাসি থামলো না। সে হাসতে হাসতেই বলল, এভাবে বলিস না, দেখবি বিয়ের পর সব ঠিক হয়ে গেছে। হইলে ভালো, না হলে রাফিন ভাইয়ের জীবন পুরা গেছে আপু। আবারও হাসে আদিতা। এক্ষেত্রে তার কিছু বলার নেই, এটা পুরোপুরি রাফিনের সিদ্ধান্ত। রাত প্রায় 3টে।
নিজের বিছনার পাশে চেয়ারে বসে আছে ফারিস, হাতে সিগারেট আর পাশের টেবিলের উপর মদের গ্লাস। তার খুব রাগ লাগছে, বারবার না চাইতেও ওই মেয়েটার সাথেই তার দেখা হচ্ছে, আর দেখা হতে দেওয়া যাবে না। এক সপ্তাহ পর যে যাওয়ার কথা বলেছে তার সে যাবে না, লাগলে নিজেই সেলাই কাটবে, তাও মেয়েটার কাছে আর যাবে না। রুমের দরজা নক করলো কেউ। ফারিস মদের গ্লাসে এক চুমুক দিয়েই বলল, তুমি এখনো ঘুমাওনি আদিত? আদিত দরজা খুলে ভিতরে ঢুকলো, ফারিসের সামনে গিয়ে বলল, একটা কথা ছিল ভাই, খবরটা মাত্র পেয়েছি। ফারিস সিগারেটের টান দিয়ে ধোঁয়া উড়ালো। আদিপের দিকে তাকিয়ে বলল, বিছানায় বসো। আদিপ বসলো। ফারিস বলল, এখন বলো কিসের খবর? ভাই, সেই পালিয়ে যাওয়া নতুন যুক্ত হওয়া ছেলেটার হদিশ পেয়েছি। ছেলেটা কক্সবাজারে আছে, কাল সকালের মধ্যেই ধরে ফেলতে পারবো। খুব ভালো। আদিপ কিছুটা ডনামনা হয়ে বলল, ভাই, আর একটা খবর ছিল। কি বলো? ভাই, কক্সবাজারের গাছগুলোর নাকি হঠাৎই পছন্দ হয়েছে। সঙ্গে সঙ্গে ফারিসের মুখভঙ্গি পাল্টে গেল। সে বলল, হঠাৎ এমনটা হচ্ছে কেন? বুঝতে পারছি না ভাই, একবার কি যাবেন কক্সবাজার? ফারিস 3 সেকেন্ডের মতো চুপ থেকে বলল, হ্যাঁ যাব। তবে কি কক্সবাজার গিয়ে নতুন ছেলেটার সাথে কথা বলবেন ভাই, নাকি এখানে নিয়ে আসবো? ওখানের গোডাউনে আটকে রাখতে বলো, আমরাই যাব। ঠিক আছে ভাই, এখন তাহলে ঘুমান। হ্যাঁ তুমিও যাও। আচ্ছা। আদিপ চলে গেল। ফারিস মদের গ্লাসে চুমুক দিল। কেউ তো আছে যে চাইছে ফারিসকে মেয়ে পাচারে জড়িত করতে, তাকে ফাঁসাতে, কিন্তু কে সে? ফারিস তাকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। ফারিসকে মিথ্যা কাজে ফাঁসানোর পরিণতি কতটুকু ভয়ঙ্কর হতে পারে তা সে হাড়ে হাড়ে বুঝবে। বুঝবে। ফারিসের সাথে গোয়েন্দার ফলো দেখিয়ে ছাড়বে। ফারিসকে চিনতে ভুল করেছে তারা, ভয়ঙ্কর ভুল। আর ফারিসের কাছে ভুলের একটাই শাস্তি, ভয়ঙ্কর মৃত্যু। তমল উত্তেজিত হয়ে আদিতা কেভিনে ঢুকছে। আশরাফ, মুনমুন, মৃদুল, রোডি আর চাঁদনি সবাইকে একসাথে ঢুকতে দেখে আদিতা হতভম্ব হয়ে বলল, কি ব্যাপার, তোরা একসাথে এভাবে এখানে? কি হয়েছে? তখনই মৃদুল উচ্চস্বরে চেঁচিয়ে পড়ল, দোস্ত, কক্সবাজার যাবো। আদিতা তরুণ চমকে উঠল, বলল, হঠাৎ কক্সবাজার কেন? অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আদিতা আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনির দিকে। আর বাকিরা নিরাশ হয়ে এগিয়ে আসলো। আশরাফ বলল, কক্সবাজার যেতে তোর আবার কারণ লাগবে? আদিতা বেশ আয়েসি ভঙ্গিতে বলল, তাহলে আবার কি? কারণ ছাড়া কেন যাব? মৃদুলের ইচ্ছা করছে আদিতার গালে ঠাস করে একটা চর বসাতে। এই মেয়েটা বরাবরই কোথায় যাওয়ার কথা শুনলেই নাক মুখ কুচকায়। মৃদুল নিজেকে ধমালো। যথেষ্ট শান্ত স্বরে আদিতার সোজাসুজি চেয়ারে বসে বলল, দোস্ত, ঘুরতে যাবো, ঘুরতে। সমুদ্র বিলাসে খালি চিল হবে। আদিতার নাক মুখ কুচকিয়ে বলল, এত চিল করার কি আছে? সমুদ্র দেখার মতো কি আছে? খালি পানি আর পানি। আদিতার কথা শুনে রনি বলল, ওই পানি দেখতেই যাব, সঙ্গে তুইও যাবি? আমার কাজ আছে, আমি যাব না, তোরা যা। মৃদুল আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সে আচমকায় আদিতাকে ধমক দিয়ে বলল, ওই সেমরি, তোর কাজের ক্যাথে আগুন। এমন বাইরামো যে জামায় না মনে থাকবো না। এত ভাব কেন তোর? আরে বাবা, এতজন একত্রে যাওয়া যাবে নাকি? খুব যাবে। সজল স্যারের সাথে কথা হয়েছে? আদিতা অবাক হয়ে বলল, কি বললেন? উনি রাজি হয়েছেন। 3 দিনের কথা বলেছিলাম, কিন্তু 2 দিনের ছুটি দিয়েছে। সত্যি দিয়েছে? দিয়েছে। আজ রাতে বাসায় যাবে, 10টার মধ্যে রেডি হয়ে থাকবে। এত দ্রুত? দ্রুত গিয়ে দ্রুত আসবো। সবার কথার মাঝে মৃদুল আচমকায় টেবিলের উপর মাথা এলিয়ে দিল। উফ, দোস্তরা কবে যাবো লাবণী বিচে? আমি খালি সমুদ্রের মধ্যে চিত হইয়া ঘুমাইয়া থাকুম। মৃদুলের কথা শুনে সবাই হেসে ফেলল। তারপর একটা কাউয়া এসে তোর মুখে ইয়ে করে চলে যাবে, বেশ হবে। মুহূর্তের মধ্যে মৃদুলের মগজ এলোমেলো হলো। সে ধমকের স্বরে বলল, এই মাইয়াটার মুখে কোনো ভালো কথা নাই। কইয়া না বলে বলতি একটা মাইয়া এসে গায়া পড়বো। সেই দোস্ত, এডি তুই কি কস? এখানে সিওর কিছু আছে। সবাই হেসে দিল। মৃদুল কিছুক্ষণ পর বিষয়টা বুঝতেই রনির পেটে একটা ঘুষি মেরে বলল, সালা নোংরা।
সবাই হেসে ফেলল, আদিতাও হাসলো। তার এই বন্ধু বান্ধবদের কাণ্ড দেখলে সে বরাবরই আনন্দ পায়, বিশেষ করে মৃদুল, তাদের ফ্রেন্ড সার্কেলের সবচেয়ে হাসি খুশি আর মিশুক টাইপের ছেলে। পুরো বন্ধু মহলটায় এই ছেলেটার মাতিয়ে রাখে বেশি। লাগাতার ফারিসের রুমে নক করছে আদিপ, আর ফারিসের হুঁশ নেই। বেঘুরে ঘুমে মগ্ন ফারিস। সচরাচর ফারিস দরজা আটকে ঘুমায় না, কিন্তু কাল রাতে ঘুমিয়েছে। কাল নেশার ডোজটা বেশি হয়ে গেছে তার। আদিপ আবারও দরজায় নক করলো, তাকে চিন্তিত দেখাচ্ছে। ফারিসের জন্য চিন্তা হচ্ছে। ঘড়িতে দুপুর 12টা ছাড়িয়ে। এত বেলা অবধি ফারিস ঘুমায় না, সেই কখন থেকে আদিপ ডেকেই চলছে, কিন্তু ফারিসের খবরই নেই। আদিপ আবারও দরজায় নক করলো, বলল, ভাই আপনি কি আমার কথা শুনতে পারছেন? হারিস ভাই। এবার ফারিস নড়ে চড়ে উঠল। আবারও কানের দরজা আটকানোর শব্দ কানে ভাসলো। ফারিস আস্তে করে শোয়া থেকে উঠে বসলো, গলা খাকড়াইয়ে দিয়ে বলল, কি হয়েছে আদিপ? এতক্ষণে ফারিসের কণ্ঠটা কানে আসতে আদিপের দেহে প্রাণ ফিরে এলো। সে বলল, ভাই আপনি ঠিক আছেন তো? সে কখন থেকে ডাকছে। ফারিসটা চোখ মুখ ডলতে ডলতে বলল, আমি ঠিক আছি। আদিপ ওপাশ থেকে আবারও বলল, ভাই গাড়ি কি রেডি করব? কক্সবাজারে কি যাবেন? ফারিস চটপট জবাব দিল, রেডি করো, 2 ঘন্টার মধ্যেই আমরা বের হব। আচ্ছা ভাই। আদিপ চলে গেল। ফারিস বিছনার সাঁতরে মোবাইলটা নিয়ে বলল, কাজটা কি হয়েছে? উত্তরে অপর প্রান্তের ব্যক্তিটি বলল, জি। ঠিক আছে, রাত 10টা কি 11টার মধ্যে কক্সবাজার ঢুকবো। কাল সকালেই ওর সাথে কথা বলবো। তোমরা ওর গায়ে কোনো হাত দিবে না, আমি আগে কথা বলবো। ফোন কাটলো ফারিস। এবার তো সে জেনেই ছাড়বে তার সাথে ষড়যন্ত্র করছেটাকে। ফারিস বসা থেকে উঠে দাঁড়ালো, ঢুলতে ঢুলতে চলে গেল ওয়াশরুমের দিকে। লম্বা একটা শাওয়ার নিয়ে তারপর হালকা কিছু খেয়ে বেলা 2টো কি 2:30টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। গাছ আর বিশ্বাসঘাতক দুটার সাথেই কাল সকালে যোগাযোগ করবে ফারিস। বিকেলে ফুরফুরে আলোতে নিজের রুমে ব্যাগপত্র গোছাচ্ছে আদিতা। সে মাত্রই হসপিটাল থেকে এসেছে। বর্তমানে তার জায়গায় ডক্টর সুস্মিতা সেন পালন করছে। উনি একজন সিনিয়র ডক্টর। মূলত এই 2 দিনের ছুটিতে সে আদিতার দায়িত্ব পালন করবে। মহিলাটি যথেষ্ট ভালো, আদিতাকে খুব স্নেহ করেন। আদিতা পছন্দ করেন ওনায়। আদিতার মা ভিতরে ঢুকলেন, মেয়েকে ব্যাগপত্র গোছাতে দেখে বললেন, কোথাও যাবি? আদিতা মায়ের দিকে তাকিয়ে বলল, কোথায়? কক্সবাজার। হঠাৎ কক্সবাজার কেন? একটু ডাক্তারির কাজে 2 দিনের মধ্যে চলে আসবো। ও, কিন্তু আমি যে কাল আরাফাতকে আসতে বলবো ভাবছিলাম। আদিতা বেশ অবাক হয়ে বলল, আরাফাতকে? ওই যে তোকে বলছিলাম না, তোর মামা তোর জন্য একটা ছেলে দেখেছে, ওর নামই আরাফাত। ওহ আচ্ছা, আমার যে সময় হবে না মা। একটা কাজ করো, ছেলেটাকে ফোন করে আর কিছুদিন পর আসতে বলো। আমি কক্সবাজার থেকে ফিরি তারপর। আদিতার মাও নিরাশ হয়ে বলল, ঠিক আছে, আর কি করার। আদিতার মা বেরিয়ে গেলেন। আদিতার স্বস্তি নিঃশ্বাস ফেল। ভাগ্যিস রাফিন বাড়িতে ঢোকার সাথে সাথেই তাকে এই বিষয়টা বলেছিল, নয়তো বন্ধুদের সাথে ঘুরতে যাবে কথাটা বললে কখনোই তার মা যেতে দিত না। আদিতার ফোনটা বেঁচে উঠল। মৃদুল কল করেছে। আদিতা ফোনটা তুলল, বলল, বলো। তুই কি ব্যাগ গোছাতে শুরু করেছিস? ঠিক আছে। আচ্ছা শোন, রাত 10টার মধ্যে সায়দাবাদ থাকতে হবে। 11:30টার বাসে যাব। টিকিট কাটা আছে। তোকে তোর বাসা থেকে আমিই নিয়ে আসবো। আমি যাওয়ার আগে বের হবি না। ঠিক আছে। আচমকায় মৃদুল উত্তেজিত হয়ে বলল, ওরে দোস্ত, সমুদ্র বিলাস করবো। আদিতা দাঁত বের করে হেসে ফেলল। করিস ছাগল, হাত পা ছড়িয়ে ছিটিয়ে করিস সমুদ্র বিলাস। তা তো করবো, সঙ্গে তবু নিমু, দেখিস তুই। আচ্ছা তা না হয় পরে দেখছি। আচ্ছা ঠিক আছে। ফোন কাটলো মৃদুল। এরপর পরে গ্রুপ কলে এলো সবার। চাঁদনি আর মনমনের সমস্যা, তারা কি পরে যাবে তা বুঝতে পারছে না। তাদের নাকি জামা নেই। মৃদুল এদের কথোপকথন শুনেই বলল, মাইয়া মানুষের এই এক সমস্যা, ওরা কোথাও যাইতে নিলেই ওদের জামা থাকে না। মৃদুলের কথা শুনে রনি আর আশরাফও বলল, ঠিক কইছস দোস্ত। মুন, চাঁদ, তোরা সত্যি কিছু খুঁজে না পাইলে আমার একটা লুঙ্গি আর ফতুয়া পরে চল। চাঁদনি আর মনমুদ চোখ মুখ কুঁচকে ফেলল রনির কথা শুনে, আর বাকিরা উচ্চস্বরে হেসে ফেলল।
প্রথমত সায়দাবাদ থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার বাসে উঠে পড়ল আশরাফ, মুনমুন, মৃদুল, রডি, চাঁদনি আর আদিতা। মৃদুল আবারও বলল, হরে দোস্ত, কক্সবাজার যামু সমুদ্র বিলাসে খালি চিত হইয়া শুইয়া থাকুম। উফ, খালি মজা আর মজা। অন্যদিকে ফারিসে প্রায় ঘন্টাখানিক আগে পৌঁছে গেছে কক্সবাজার। মাথায় একটাই ভাবনা, তার ষড়যন্ত্রকারীকে খোঁজা। ধরতে পারলে সেখানে পাবে, সেখানে খতম। সূর্য ফুরফুরে আলোতে ভরপুর চারপাশ, রোদের তাপে পঞ্চমুখ পুরো রুম। ফারিস ঘুমাচ্ছে, গভীর ঘুমে মগ্ন সে। হঠাৎ ঘুমের ঘরে কারো মুখ ভেসে উঠল। ফারিস নড়ে চড়ে উঠল, আবারও কারো মুখ ভাসলো। কেউ তার কাছে এসে বলছে, এই যে মিস্টার বখাটে, এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছেন কেন শুনি? ফারিস চোখ মুখ কুচকিয়ে রাগে কণ্ঠ নিয়ে ঘুমের ঘরে বলল, আমি বখাটে নই। ফারিসের কথা শুনে মেয়েটি হাসতে হাসতে জবাব দিল, বললেই হলো নাকি বখাটে নন? ফারিস বিরক্তি নিয়ে বলল, বলছি না আমি বখাটে নই। মাঝরাতে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে উত্ত্যক্ত করা কি জানেন? বখাটেরা। আপনি একটা বখাটে ছেলে, বুঝেছেন? আপনি একটা বখাটে। এবার ফারিসের ঘুম ভাঙলো। শোয়া থেকে উঠে রাগে রাগে কণ্ঠে আচমকায় চেঁচিয়ে বলে উঠল, বলছি না আমি বখাটে নই। ফারিস থতমত খেয়ে গেল কথাটা বলে। আশেপাশে তাকালো। কক্সবাজারের একটা হোটেল রুমে শুয়েছিল ফারিস। ফারিস হতভম্ব হয়ে বসে রইল, চুপ করে রইল অনেকক্ষণ। এই মাত্র কি হলো তার সাথে, তাই ভাবছে। এমন ঘটনা তার সাথে কখনো ঘটেনি। আর এই ডক্টর মেয়েটাকে স্বপ্নে দেখলো ফারিস। কেন দেখলো? ফারিসের মস্তিষ্ক হঠাৎ এলোমেলো হলো। কি ঘটলো তার সাথে? কেনই বা ঘটলো? প্রশ্ন দুটো মাথায় ঘুরপাক খাচ্ছে শুধু। ফারিস চোখ মুখ চেপে বসে রইল। মেয়েটা বারবার বকাটে বলে তাকে বিরক্ত করছে। এটা তো ঠিকই হচ্ছে না। এই বকাটে নামটা ফারিস কিছুতেই মেনে নিবে না। সময় গড়ালো। ফারিসের ফোন বাজলো। ফারিস ফোনটা তুললো, ক্ষিপ্ত মেজাজে বলল, হ্যালো। আদিব খানিকটা ঘাবড়ে গেল, চিন্তিত স্বরে বলল, কিন্তু কিছু হয়েছে ভাই? আদিবের কণ্ঠটা কানে ফাঁসতেই ফারিস নিশ্চুপ হলো, নিজেকে ধাতস্থ করলো, শান্ত স্বরে বলল, না কিছু হয়নি। আদিব কিছুটা দমলো, বলল, ঠিক আছে ভাই, আগে কোথাও যাবেন? গাছের কাছে নাকি গোডাউনে? গোডাউনে। ঠিক আছে, কতক্ষণে বের হবেন? 2 ঘন্টা পর। আচ্ছা ভাই। ফোন কাটলো ফারিস। তার চোখে মুখে বিস্ময়ের ছোঁয়া। ফারিস আস্তে করে তার ফোনটা বিছানায় রাখলো, ধীরে ধীরে বিছনা থেকে নামলো, পুরো কক্ষে হাঁটাহাঁটি করলো। তার আর ভালো লাগছে না। ফারিস বিরক্ত নিয়ে ফোনটা উঠালো, আদিবকে কল করলো। আদিব তার সোজাসুজি কক্ষে আছে। আদিব ফোনটা তুলতেই ফারিস দ্রুত বলল, রুমে আসো তো আদিব। আদিব 3 মিনিটের মাথাতে দরজা নক করলো। ফারিস গিয়ে দরজা খুললো। আদিব হতভম্ব হয়ে বলল, কি হয়েছে ভাই? ফারিস তখনকার স্বপ্নটা নিয়ে বলতে নিল, পর মুহূর্তেই থেমে গেল। এটা কি করতে যাচ্ছিল? ফারিস থেমে গেল। আদিব তার দিকে তাকিয়ে আদিব আবারও বলল, কি হলো ভাই, কিছু বলবেন না? ফারিস বাহানা দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। আদিব আবারও বলে, কি হলো ভাই, কিছু বলছেন না কেন? ফারিস ফট করে বলে উঠল, তাড়াতাড়ি খেয়ে দে, রেডি হও, আমরা বের হব। কথাটা পরে টাওয়াল হাতে পা ডুবে ঢুকে পড়ল ফারিস। আর আদিব পুরো ভেবাচাকা খেয়ে তাকে রইল ফারিসের যাওয়ার পানে। বিষয়টা কি হলো? আদিব ঠাওয়ার করতে পারল না। আদিব ঠায় দাঁড়িয়ে রইল। মাত্র কি ঘটলো তা যেন এখনও তার মাথায় ঘুরছে। সে তো একটু আগেই যাওয়ার কথা বলতে ফারিস ভাইকে কল করলো। তাহলে ফারিস ভাইয়ের তাকে দ্বিতীয়বার কল করে রুমে ডেকে এনে বের হব কথাটা বলার মানে কি ছিল? আদিবের একটা কল আসলো। সে বিস্ময়কর চেহারা নিয়ে ফোনটা তুলল, তারপর ধীর পায়ে ফারিসের কক্ষের দরজাটা হালকা চাপিয়ে দিয়ে বের হলো। লাবণী ব্রিজ থেকে খানিকটা দূরে একটা বড়সড় হোটেল দাঁড়িয়ে আছে। লাবণী ব্রিজ থেকে খানিকটা দূরে একটা বড়সড় হোটেলে দাঁড়িয়ে আছে আশরাফ, মুনমুন, মৃদুল, রনি, চাঁদনি আর আদ্রিতা। 6 জনে জার্নি করে বেশ ক্লান্ত। ঘড়িতে প্রায় 10:30 ছাড়িয়ে। তারা প্রায় ঘন্টাখানিক আগেই পৌঁছেছে কক্সবাজারে। কিন্তু ভালো হোটেল না পাওয়ায় বেশ বিপাকে পড়তে হলো তাদের। শেষমেশে ব্রিজ থেকে খানিকটা দূরে এই হোটেলে আসলো। রিসেপশনের লোকটা তাদের 3টে কক্ষ চাবি দিল, 406, 407 আর 410। একটাতে আশরাফ, মৃদুল আর রনি থাকবে, একটাতে চাঁদনি
আর বাকি একটাতে মুন আর আদ্রিতা। তাদের ইচ্ছে ছিল 3 বেড অলা 2টো রুম নিবে, কিন্তু পায়নি। শেষমেশ চাঁদনিকে একাই থাকতে হলো। তবে এটা শুধু রাতে ঘুমানোর ক্ষেত্রে। আদিতা একটা কল আসলো হসপিটাল থেকে। আদিতা অবাক হয়ে বন্ধুদের থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। এইদিকে বাকিরা রুমের চাবি নিয়ে রুমে যেতে লাগলো। মনমনও আদিতার দিকে এগিয়ে গিয়ে বলল, আদৌ আমাদের রুম নাম্বার হলো 406, 4 তলায়। তুই কথা শেষ করে আয়, আমি যাচ্ছি। আদিতা মনমনের কথায় পিঠে বলল, আচ্ছা ঠিক আছে। মনমন চলে গেল। তার বেশ টায়ার্ড লাগছে। রুমে গিয়ে 1 ঘন্টার একটা লম্বা শাওয়ার নেবে। চিন্তা করবেন না স্যার, আমি কাজটা সেরেই বাড়ি ফিরবো। আপনি হসপিটালের লোকেশনটা পাঠিয়ে দিবেন। আদিতার কথা শুনে অপর প্রান্তের ব্যক্তিটিও বলল, আচ্ছা ঠিক আছে, আপাতত এনজয় করো। বিনিময়ে মৃদু হাসে আদিতা বলল, আচ্ছা স্যার। আর আপনি চিন্তা করবেন না, আমি সার্জারির কাজটা কমপ্লিট করেই বাড়ি ফিরবো। ঠিক আছে। ফোনটি কাটলো। ওপার পাশের ব্যক্তিটি আদিতার শুকনো নিঃশ্বাস ছাড়লো। 2 দিন পর কক্সবাজারের একটা হসপিটালে তার কিছু কাজ পড়ে গেছে। হয়তো বাড়িটা তাকে একাই ফিরতে হবে। আদিতা 3 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে রুমে যাওয়ার জন্য অগ্রসর হলো। তার ব্যাগপত্র মুনমুন নিয়ে গেছে। আদিতা সিঁড়ি বেয়ে উপরে উঠলো। তার মনে হয় মুনমুন তাকে বলেছিল 4 তলায় তাদের রুম নাম্বার হলো 406। আদিতা দ্বিধাহীন সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। অন্যদিকে ফারিস নিজের রুমে শাওয়ার নিচ্ছে লাগাতার। আদিতা 4 তলায় উঠতে উঠতে হাঁপিয়ে গেল। পা যেন অবসর লাগছে, নিঃশ্বাসও ভারী হয়ে গেছে। আদিতা ডান দিকে গেল। হঠাৎ চোখ গেল রুম নাম্বার 406 দিকে। তার চোখ জলজল করে উঠল। ফাইনালি রুমে আসলো। আদিতা দরজায় একবার নক করতেই দরজা খুলে গেল। আদিতা অবাক হলো। মুনমুনের বাচ্চা দরজার নখ আর না আটকে রুমে বসে আছে। আদিতা দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ভিতর থেকে দরজা আটকে দিল। পুরো রুমে চোখ বোলালো, কিন্তু কোথাও মনমনকে পেল না। আদিতা আওয়াজ করলো, বলল, মন কোথায় তুই? কোনো কথার শব্দ আসলো না। হঠাৎ বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ আসলো। আদিতা বুঝলো মনমন হয়তো গোসল করছে। আদিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ওহ, তুই বাথরুমে? আদিতা তার হাতের ফোনটা সামনের ড্রেসিং টেবিলের উপরে রাখলো। তারপর ধপাস করে বিছানার উপর শুয়ে পড়লো। ফাইনালি শান্তি। প্রায় মিনিট 10 সময় ওভার গেল। আদিতা উঠে বসলো। এবার একটু ফ্রেশ হতে হবে তাকে। তার ব্যাগ ট্যাগ কোথায় রেখেছে মনমনকে জানে। বাথরুমের দরজা খোলার আওয়াজ হলো। আদিতা বসা থেকে উঠে দাঁড়ালো। সে বলতে নিল, এতক্ষণ ওয়াশরুমে কি ঘুমাচ্ছিস? পুরো কথা শেষ হওয়ার আগে তাওয়াল গায়ে সদ্য গোসল করে বের হওয়া ফারিসকে দেখে তরিনকে চমকে উঠলো আদিতা। ঘাবড়ে গেল প্রচুর। অন্যদিকে ফারিসও হতভম্ব। তার রুমে এই ডক্টর ম্যাডাম কিভাবে এলো? ফারিস হতভম্ব হয়ে বলল, আপনি এখানে কি করছেন? আদিতা খানিকটা ঘাবড়ানোর স্বরে বলল, মিস্টার বখাটে, আপনি আপনি এই রুমে কি করছেন? মুহূর্তের মধ্যে ফারিসের মাথা গরম হয়ে গেল। এই মেয়ে পেয়েছে কি? এই মেয়ে পেয়েছেটা কি? কথায় কথায় তাকে বখাটে বলে কেন? ফারিস রাগে ফুসফুস করতে করতে আদিতার দিকে এগিয়ে যেতে যেতে বলল, এই মেয়ে, সমস্যা কি আপনার? কোথায় কোথায় আমার বাকি কথা বলতে যাবে, কিন্তু তার আগে ভেজালো পায়ে স্লিপ কেটে ফারিস গিয়ে পড়লো আদিতার গায়ের উপর। আচমকা বিষয়টা ঘটায় আদিতাও ফারিসের শরীরের ভার নিতে না পেরে পড়ে গেল বিছানায়। অতঃপর ধপধপে সাদা বিছানায় ধপাস করে পড়লো আদিতা আর ফারিস। আদিতার নিচে আর তার উপর ফারিস। ঘটনাক্রমে দুজনের চোখ বড় বড় করে তাকিয়ে রইল একে অপরের দিকে।